এই ভিডিওটাতে কিছু টিপিক্যাল টাইপের সামস করাবো। ফার্স্টের দিকে যে কটা ফর্মুলা হয়েছে ওগুলোর উপর বেস করে, মানে ওই রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি, ড্রিফট ভেলোসিটি, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, ওগুলোর উপর বেস করে। তো ফার্স্ট একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। সাপোজ বললাম একটা কিউবয়েডাল শেপের মেটাল বডি বা কন্ডাক্টর বলো, সেটার সাইডগুলো একটু আনইকুয়াল। আনইকুয়াল বলতে ধরো এ সাইড, 2A সাইড আর 3A সাইড, মানে 3A একটা লেন্থ ধরে নাও। সাপোজ এদিক দিয়ে যদি বলি, সাপোজ এরকম একটা সাইজ বললাম। এই হচ্ছে শেপটা। সাপোজ এই দিকটা একদম লেন্থ যেটা লাইক কনসিডার করতে পারো, এটা 3A, 2A হচ্ছে এই দিকের সাইডটা, আর এটা হচ্ছে এই সাইডটা। আচ্ছা, বলছে যদি আমি কনসিডার করি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, মানে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স পেতে চাই, তাহলে কোন এন্ড টু কোন এন্ড জয়েন করবো। মানে বেসিক্যালি ফেস টু ফেস আমরা রেজিস্ট্যান্স কনসিডার করি, তো যে বিটুইন টু ফেসেস। তাহলে এখানে সাপোজ আমি বলছি একদম লেফটের দুটো ফেস বলো, মানে আমি যদি কনসিডার করে নিই, এদিকে ফেস 1 বলছি, এদিকের ফেস 2 বলছি, লেফট আর রাইটের দুটো ফেস বললাম। আপ অ্যান্ড ডাউন দুটো ফেস যদি বলি 3, 4, আর এখানে ব্যাক অ্যান্ড ফোর যদি, মানে ফ্রন্ট বলি যদি, তাহলে এটাকে সাপোজ আমি বললাম সামনের ফেসটা বললাম 5 and 6, সামনে পেছনের সাইডটা বললাম। বুঝতে পারছো আশা করি। এটা 1 and 2, এই এন্ড টু এন্ড, মানে বেসিক্যালি লেন্থের এন্ডে যেটা বলবো, আর মানে 3A যে সাইড তার দুটো এন্ডে বলছি 1, 2 ফেস, আর 3, 4 বললাম 2A এর অপোজিটে, আর এইটা বললাম A এর অপোজিটে 5, 6। এবার সাপোজ আমাকে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কোন দুটো ফেসের মধ্যে হবে, মানে কোন দুটো পেয়ার অফ ফেস, 1, 2 নাকি 3, 4 নাকি 5, 6, 5, 6। তো ফার্স্ট যেটা আমরা বলবো যে রেজিস্ট্যান্সের ফর্মুলা কি আছে। সাপোজ বলছে আর ম্যাক্স বিটুইন হুইচ টু ফেসেস, 1, 2 or 3, 4 or 5, 6। তাহলে আর ম্যাক্সের জন্য আমি কি আগে আর এর ফর্মুলা বলি। সাপোজ আর ইকুয়ালস টু, আমরা নর্মালি কি জানি না, রো ইন্টু L/A। রো বলতে মেটেরিয়ালের রেজিস্টিভিটি, যেই মেটেরিয়াল দিয়ে বানানো কন্ডাক্টরটা, আর L/A হচ্ছে দুটো ফেসের মধ্যে ডিফারেন্স, মানে লেন্থ যেটা বলছো সেটা কি, ফেস টু ফেস যে লেন্থ। ধরো আমি সিম্পল একটা কন্ডাক্টর যদি তোমাকে বলি, তাহলে আমরা এক্সাম্পল কীরকম, এরকম একটা এল লেন্থের কন্ডাক্টর, এ এরিয়া অফ ক্রস সেকশন, রাইট। এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, এটা হচ্ছে লেন্থ। এই তো আমার কনসেপ্ট ছিল এখানে। এখন আমি রেক্টেঙ্গুলার ক্রস সেকশন আমার কাছে অ্যাপিয়ার হবে। তো সেখানে আমাকে ফার্স্টে যেটা কনসিডার করতে হবে যে রেজিস্ট্যান্স ভালো হওয়ার কন্ডিশন কি। যতটা পসিবল এরিয়া কম করতে হবে, অ্যান্ড যতটা পসিবল লেন্থ বেশি করতে হবে, তবে বেশি রেজিস্ট্যান্স। তাহলে আর ম্যাক্স কোন ফেসের মধ্যে পাবো বলো দেখি। আর ম্যাক্স আর আরমিনের রেশিও, সাপোজ আমাকে বললো আর ম্যাক্স আর আরমিনের রেশিও, বা যদি আমি আর ম্যাক্স ক্যালকুলেট করতে চাই, তাহলে আর ম্যাক্স কোনটা হবে না, আর ম্যাক্সের জন্য ম্যাক্সিমাম লেন্থ নিয়ে নেবো। আর অটোমেটিক্যালি তুমি দেখো ম্যাক্সিমাম লেন্থ নিয়ে নেওয়া মানে এরিয়াটাও অটোমেটিক্যালি কমে যাবে, কারণ এটা ঠিক অর্ডারটাও এরকম আছে, A, 2A, 3A। তাহলে 3A একটা সাইডে নিয়ে নিলে অটোমেটিক্যালি আর একটা দিকে এরিয়া ক্রস সেকশনটা একদম মিনিমাম হয়ে যাবে। তাহলে আর ম্যাক্সের ভ্যালু কত দেখো, রো ইন্টু এল কত বলবো তখন, আমি কনসিডার করছি ম্যাক্সিমাম পসিবল লেন্থ কোনটা, 3A সাইডের এন্ডে কনসিডার করো দুটো ফেস, মানে আমি ফেস টু ফেস বলছি, 1 to 2 ফেসের মধ্যে যে রেজিস্ট্যান্স বলছি। তাহলে সেখানে লেন্থ কত হচ্ছে না, 3A লেন্থ, আর এরিয়া অফ ক্রস সেকশন কোনটা, এই যে এইখানে তখন 1, 2 এ এন্ডের রেসপেক্টে এরিয়া অফ ক্রস সেকশন কত হবে, A আর 2A সাইডের একটা স্কোয়ার না। তাহলে সেখানে আমি বলতে পারি এই সরি স্কোয়ার নয়, এটা রেক্টেঙ্গেল, তাহলে সেই রেক্টেঙ্গুলার ফেস এরিয়া কত হবে না, A ইন্টু 2A। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 3/2 ইন্টু রো বাই এ, 3/2 হ্যাঁ ইন্টু রো বাই এ, এটা হলো আর ম্যাক্স। যদি আর মিনিমাম বলতাম তাহলে একই কথা বলবো যে আর মিনিমাম করতে গেলে ম্যাক্সিমাম লেন্থের জায়গায় আমি এখন উল্টো মিনিমাম লেন্থ নেব আর ম্যাক্সিমাম এরিয়া নেব। তাহলে ম্যাক্সিমাম এরিয়ার জন্য কি করতে হবে, ম্যাক্সিমাম সাইড ইনক্লুড করতে হবে এরিয়াতে, আর লেন্থের জন্য কি বলতে মিনিমাম সাইড। লেন্থ তাহলে কোন দিকে মিনিমাম হতে পারে বলো দেখি, এমনিতে অবজার্ভ করলে কীরকম লাগছে না, মিনিমাম লেন্থ ওয়াইজ যদি আমি বলি, এটা হচ্ছে আর ম্যাক্স, এটাকে বলবো বিটুইন 1 to 2 এন্ড, এটা বলছি বিটুইন 1 and 2 ফেস,
এই যে দুটো ফেসের মধ্যে রেজিস্ট্যান্স আমরা বলি না, এই ফেস টু ফেস রেজিস্ট্যান্স, এই এন্ড টু এই এন্ডের রেজিস্ট্যান্স 1 and 2। যদি মিনিমাম বলি, মিনিমামের জন্য কি বলবো, মিনিমাম লেন্থ নেব, এরিয়া ম্যাক্সিমাম নেব। তাহলে মিনিমাম রেজিস্ট্যান্সের জন্য আমি কোনটা প্রেফার করব, মিনিমাম লেন্থ কোনটা, এই যে 5 to 6, এই যে তোমার দিকে সামনে যেটা আছে আর পেছনের দিকে ওই দিকে যেটা, তাহলে সেটার মধ্যে বলতে পারি লেন্থ অনলি এ। তাহলে রো এর জন্য, মানে রো তো আনচেঞ্জ থাকবে একই মেটেরিয়ালের, রেজিস্ট্যান্সের লেন্থ কত বলবো ওই সিচুয়েশানে, না লেন্থ হচ্ছে এ, আর এরিয়া অফ ক্রস সেকশন কত হচ্ছে এই রেসপেক্টে, না এই ফেসটা তোমার কাছে, এই ফেসটা তখন অ্যাপিয়ার হবে অ্যাজ, বুঝতে পারছো আশা করি, 5 ফেস তোমার দিকে যেটা আছে, 6th ফেস ওই দিকে। তাহলে 5 and 6 এর মধ্যে যে রেজিস্ট্যান্সটা বলছি, তাহলে সেখানে আমি বলবো লেন্থ হলো এ, মানে জাস্ট গ্যাপ, দুটো ফেসের মধ্যে গ্যাপ, আর কমন এরিয়া কত ফেসটার, না 2a and 3a, 2a সাইড আর 3a সাইড দিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার ফেস হচ্ছে না, ওটা কত হলো না, এটা থেকে আসবে 1/6 ইন্টু রো বাই এ। তাহলে আমি রেজিস্ট্যান্সের রেশিও এটা কোনটা বলবো, এটা কোনটা বলবো না, বিটুইন, এটা হচ্ছে বিটুইন 5 and 6th ফেস, রাইট। তাহলে এখানে আমি বলতে পারি যদি রেজিস্ট্যান্স আর রেশিও বলি, আর ম্যাক্স বাই আর মিন যদি বলি, আর ম্যাক্স বাই আর মিন, মিনিমাম রেজিস্ট্যান্স আর ম্যাক্সিমাম পসিবল রেজিস্ট্যান্সের যদি রেশিও বলি, তাহলে আর ম্যাক্স হচ্ছে কত না 3/2, রো বাই এ তো কমন আছে 3/2, আর এটার জন্য তোমার 1/6, তার মানে আমি বলতে পারি 18/2, মানে হচ্ছে তোমার 9:1, 9:1। বোঝা গেছে কি? ওকে, ফার্স্ট একটা টাইপের নিউমেরিক্যাল করলাম, এটা বেসিক্যালি ওই রো আর ইকুয়ালস টু রো ইন্টু এল, সেটার উপর কনসেপ্ট করে আমরা জাস্ট একটা অ্যাপ্লাই করলাম, এক্সাম্পল 1 বললাম। নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি যেখানে মাস দিয়ে আমাকে ডিল করতে হবে। বলছে সেম মেটেরিয়াল, কপার ওয়্যার, 3টে কপার ওয়্যার আছে, 3 copper wires, 3 copper wires, কিরকম ভাবে বলবো, লেন্থ রেশিও বলে দাও আর মাস রেশিও। সাপোজ 3টে কপার ওয়্যার্স আছে, হ্যাভিং মাস রেশিও, সাপোজ সেম রেশিওতেই বলো, উল্টো দিয়ে বলবো, মাস রেশিও সাপোজ বললাম 1:3:5, আচ্ছা, অ্যান্ড মাস রেশিও এটা বললাম, অ্যান্ড লেন্থ রেশিও বলছি লেন্থ রেশিও উল্টোটা, রিভার্সটা ধরো বললাম 5:3:1, বলছে ফাইন্ড দ্য রেশিও অফ রেজিস্ট্যান্সেস, find the ratio of their resistance। আচ্ছা, এটা বেসিক্যালি মানে ইয়ে টাইপের অপশন থাকবে, এমসিকিউ। তো ফার্স্ট যেটা আমরা বলবো যে সেম মেটেরিয়াল দিয়ে বানানো 3টেই কপার ওয়্যার, 3টের মাস কত, আচ্ছা অপশান দিয়ে দিতে পারি, অপশান দিয়ে দিই। ফার্স্ট অপশান এ দিয়েছে 1:3:5, 1:3:5। সেকেন্ড অপশান দিয়েছে, অপশান বি দিয়েছে 5:3:1, 5:3:1। অপশান সি দিয়েছে 1:15:125। অপশান ডি দিয়েছে উল্টোটা 125:5:1। এই হচ্ছে 3টে অপশান। কি বললাম, 3টে কপার ওয়্যার আছে যাদের মাসের রেশিও, মানে টোটাল মাস, কপার ওয়্যারটার টোটাল যে মাস হবে সেটা হচ্ছে 1:3:5 এক একটা, আর তাদের লেন্থের রেশিওগুলো হচ্ছে রিভার্স 5:3:1। এখন একটা জিনিস করতে পারো, যেটা এরিয়া রেশিও করে নিতে পারো। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে পারি যে মাসের রেশিও মানে কি বলতে পারি, ভলিউমের রেশিও করে নিতে পারো, না মাস রেশিও দিয়ে আমি যদি রেজিস্ট্যান্স আনতে চাইতাম, অনেক রকম ওয়েতে করা যায়, আমি একটা মানে ইজিয়েস্ট ওয়ে বলছি। দেখো কি করছি না, ফার্স্টে রেজিস্ট্যান্সের ফর্মুলা লেখো, আর ইকুয়ালস টু কি লিখবে, রো ইন্টু এল বাই এ,
অ্যাজ ইউজুয়াল। লেন্থ বাই এরিয়া রেজিস্টিভিটি, তো সেম মেটেরিয়াল আমার ম্যাটার করবে না, তাহলে আর এর যে ফ্যাক্টরটা আমি বলতে পারি, তার আর প্রপোর্শনাল টু লেন্থ বাই এরিয়া, রাইট? লেন্থ বাই এরিয়া। আচ্ছা একটা জিনিস বলো, এই মাস যেটা আমি বলি না, মাসটাকে কি লিখতে পারি? লেন্থ ইন্টু এরিয়া ভলিউম হয়ে গেল। ওপরের দিকে তাকাও, এই যে এর লেন্থের এ এরিয়া অফ ক্রস সেকশন একটা কন্ডাক্টর যদি হয়, তার ভলিউম কত? এল ইন্টু এ ইন্টু আমি সাপোজ ডেন্সিটি বললাম, ডি বললাম, এখানে রো যেহেতু ইউজ করছি কনফিউজড হয়ে যাবে, তাহলে ডি ডেন্সিটি সাপোজ কনসিডার করলাম। অবভিয়াসলি ডেন্সিটি সেম হবে কপার তিনটে ওয়্যারের জন্য, তাহলে মাসের ফ্যাক্টরটা কি বলতে পারি? এল ইন্টু এ। ক্লিয়ার হয়েছে না? তো এল ইন্টু এ, আর এখানে রেজিস্ট্যান্স ফ্যাক্টর কি? এল বাই এ। ওকে, ফার্স্ট আমি যেটা বলতে পারি, এখানে যদি ওই ফ্যাক্টরটা আনতে চাও, তাহলে ওপর নিচে এল দিয়ে মাল্টিপ্লাই করে দাও তো। তাহলে আর ইকুয়ালস টু, আমি এটাকে একটু হ্যাঁ, এল দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে না, ওপরে একটা এল স্কোয়ার চলে এলো। জাস্ট ফোর্সফুলি আমি এল দিয়ে মাল্টিপ্লাই করলাম, যাতে কি হয় না, নিচে মাস ফ্যাক্টরটা আনা যায়। এল দিয়ে মাল্টিপ্লাই করলে এই নিচে দেখো রো এল ইন্টু এ, তো এবার আমি আমি বললাম না ডি অ্যান্ড রো, এটা তো কনস্ট্যান্ট তিনটে ওয়্যারের জন্য, রো অ্যান্ড ডি যেটা বলছি, এটা আমার কনস্ট্যান্ট সবার জন্য, এটা সবার জন্য কনস্ট্যান্ট, তাহলে এটার জন্য নিশ্চয়ই ডিফার করবে না। তাহলে আমি রেজিস্ট্যান্সের রেশিও কি বলতে পারি? আর প্রপোর্শনাল টু কোনটার জন্য বলতে পারি? প্রপোর্শনাল টু বলতে পারি এল স্কোয়ার বাই, দেখো এল বাই এ করতে পারতাম, কিন্তু আমার কাছে এইটা মাসের ফ্যাক্টর চলে আসবে, এই যে, তাহলে এল এ মানে আমি বলতে পারি, আর প্রপোর্শনালটা আমার এই কেসে, আমাকে এই কেস ওয়াইজ বলতে পারি এল স্কোয়ার বাই এম, এটা হচ্ছে ফাইনাল ফ্যাক্টর। তাহলে আমি যদি কম্পেয়ার করি, এখন কি লিখবো বলো? আর ওয়ান ইজ টু আর টু ইজ টু আর থ্রি ইকুয়ালস টু কি বলবো? এল ওয়ান স্কোয়ার বাই এম ওয়ান, এল ওয়ান স্কোয়ার বাই এম ওয়ান ইজ টু এল টু স্কোয়ার বাই এম টু ইজ টু এল থ্রি স্কোয়ার বাই এম থ্রি। এখন কম্পেয়ার করো, এল ওয়ান স্কোয়ার কত বলেছ? এল ওয়ান স্কোয়ার কত ফ্যাক্টর? লেন্থের রেশিও দেখো, ফার্স্টে কি বলেছি, এই যে মাস রেশিও 1:3:5, আর লেন্থের রেশিও বলেছি, লেন্থ রেশিও 3:5:1, 3, তাহলে 5 ফার্স্ট হচ্ছে 5:3:1, তাহলে 5 স্কোয়ার, এটার জন্য কত আসবে? মাস কত হচ্ছে 5 স্কোয়ার, আর নিচে মাস কত হচ্ছে 1:2, নেক্সট লেন্থ কত? 5:3:1, তাহলে 3 স্কোয়ার, মাস কত? মাস তো সিঙ্গেল, মানে জাস্ট প্রপোর্শনাল ফ্যাক্টর, মাস রেশিও কত বলেছো? 1, পরে হয়ে গেছে 3:2, নেক্সট পরেরটা এল থ্রি স্কোয়ার, এল থ্রি কত? 1, তাহলে 1 স্কোয়ার বাই লেন্থ মাস এম থ্রি 5, কত হলো? 25:3:1/5, 5 মাল্টিপ্লাই করে দাও, কমন ফ্যাক্টর চলে আসবে, কত হবে? 5, 25 যা 125 is to 5, 3, 15 is to 1, কি হলো? R1 is to R2 is to R3, বোঝা গেছে না? কি ছিল দেখো কোশ্চেনটা, যে মাসের রেশিও ছিল, লেন্থের ফার্স্টে ছিল মাস রেশিও 1:3:5, মাস রেশিও ছিল 1:3:5, লেন্থ রেশিও ছিল 5:3:1, দেন রেশিও কিসের ফাইন্ড করতে বলেছে না, রেজিস্ট্যান্সের রেশিও ফাইন্ড করতে বলেছে, অ্যান্ড সেখানে জাস্ট অপশানগুলো দেওয়া আছে 1:3:5, 5:3:1, তাহলে সেখানে আমরা এটাকে ডিল করলাম কি, আর ইকুয়ালস টু রো ইন্টু এল, বাট যেহেতু মেটেরিয়াল সেম, তাহলে রোটা আমার সেম হবে। আর মাসের ফ্যাক্টরটা আমি ইন্ট্রোডিউস কী করে করবো না, লেন্থ ইন্টু এরিয়া দিয়ে আমরা তো ভলিউম পেতে পারি, ইন্টু ডেন্সিটি করলেই মাস বেরিয়ে যাবে, তাহলে ডেন্সিটিটা কনস্ট্যান্ট থাকবে, রেজিস্টিভিটিটাও কনস্ট্যান্ট থাকবে, যেহেতু সেম মেটেরিয়াল দিয়ে বানানো। জাস্ট এভাবে ডিল করলাম। এটাকে আমি স্যার জাস্ট এল স্কোয়ার করে দেওয়ার জন্য, মানে এলটাকে এইখানে ইন্ট্রোডিউস করার জন্য, কারণ এখানে ভলিউম ফ্যাক্টরটা চলে আসবে, তাহলে ভলিউম মানে মাস ফ্যাক্টরটা চলে আসবে, তো সেটার জন্য একটা এক্সট্রা এল ফ্যাক্টর করলাম। তাহলে এল স্কোয়ারের সঙ্গে এম এর রেশিওর প্রপোর্শন কোনটা? রেজিস্ট্যান্সটা, সিম্পল। থার্ড প্রবলেম দেখো, বলেছে ওয়্যার অফ রেজিস্ট্যান্স আর ইজ ট্রেসড টিল ইটস লেন্থ বিকাম হাফ, দেন দ্য নিউ রেজিস্ট্যান্স উইল বি। তো অপশান কিছু দেওয়া থাকতে পারে, সাপোজ অপশান এ বলছি 2R, বি বলছি 4R, সি 8R,
ডি বললাম 16R। ফার্স্ট অফ অল যেটা তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে রেজিস্ট্যান্সের উপর দুটো ফ্যাক্টর ডিপেন্ড করে, লেন্থ মানে রেজিস্ট্যান্স ডিপেন্ড করে দুটো ফ্যাক্টরের উপর, লেন্থ অ্যান্ড এরিয়া অফ ক্রস সেকশন। রেডিয়াস বললে হবে না, এরিয়া অফ ক্রস সেকশন মানে রেডিয়াসের স্কোয়ারের উপর ডিপেন্ড করে। সেটার আগে একটু থিওরি এরাদের একটা ডিরাইভ করে নিলে বেটার হবে, একটু স্পেশাল মানে জাস্ট শর্টকাট মেথডের জন্য একটা বলতে পারো। যখন এরকম কোনো কনসেপ্ট আসবে যে যেখানে স্ট্রেচ করা হচ্ছে, তার মানে নিশ্চয়ই ভলিউম কনস্ট্যান্ট আছে, বা মেটেরিয়াল তো পাল্টাচ্ছে না, মানে মেটেরিয়াল মিনস আমি বলছি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যতটা আছে সেটাকে স্ট্রেচ করে হয়তো তুমি বলছো সরু হয়ে যাচ্ছে, লম্বা হচ্ছে, মানে থিকনেস কমে যাচ্ছে, রেডিয়াস কমে যাচ্ছে, তাতে হয়তো লেন্থ বেড়ে যাচ্ছে। তো সেইটা আমরা এক্সপ্রেস করছি যে যদি কোনো কেস এরকম হয়, স্পেশালি একটা ফর্মুলা ডিরাইভ করছি। দেখো, যদি কোনো একটা কন্ডাক্টরের ক্ষেত্রে এরকমভাবে কনসিডার করি, তাহলে ভলিউম কনস্ট্যান্ট, মাস আর যাচ্ছি না, মাস কনস্ট্যান্ট, আচ্ছা ঠিক আছে মাস বলো, আচ্ছা ভলিউম কনস্ট্যান্ট বলো তো, ভি ইকুয়াস টু কত হয় না, ভি ইকুয়াস টু হচ্ছে এল ইন্টু এ, লেন্থ ইন্টু এরিয়া। কেউ চাইলে এটাকে বলতে পারে কত, লেন্থ ইন্টু পাই আর স্কোয়ার। রেডিয়াস যদি বলা হয়, সার্কুলার ক্রস সেকশন দিয়ে যদি বলা হয়। আচ্ছা, এবার আমি আসি কোনো একটা চেঞ্জের জন্য। ধরো তুমি লেন্থ চেঞ্জ করবে, তাহলে এরিয়া অফ ক্রস সেকশন পাল্টাবে, মানে লেন্থ ইনক্রিজ করবে, এরিয়া অফ ক্রস সেকশন কমবে, রেডিয়াস কমবে। ধরো রেডিয়াস অফ ক্রস সেকশন কমাচ্ছ, তাহলে লেন্থ ইনক্রিজ করবে, রেডিয়াস অফ ক্রস সেকশন বাড়াচ্ছ, মানে কন্ট্রাক্ট করে যদি লেন্থ যদি মানে কম্প্যাক্ট বানানো হয়, যদি কম্প্রেসড করিয়ে লেন্থ শর্ট করানো হয়, তাহলে এরিয়া বেড়ে যেতে পারে, রেডিয়াস বাড়তে পারে। তো সেই রকমভাবে আমরা বলছি যে কোনো একটা কেসে যদি এরিয়া ইনক্রিজ হয়, মানে এরিয়া ডিক্রিজ হয়, সরি রেডিয়াস ডিক্রিজ মানে এরিয়া ডিক্রিজ, যেটা ওপরে লিখেছি দেখো, তাহলে এটা ওয়াইজ আমি বলতে পারি যে কারোর লেন্থ ইনক্রিজ হবে রেডিয়াস ডিক্রিজ হলে। এখন আমরা শুধু ফ্যাক্টর কি পেয়েছি না, আর রেজিস্ট্যান্সের ছিল, রেডিয়াস বিকাম হাফ, মানে আরটা আর বাই 2 হয়ে গেছে, এইটুকু বুঝতে পারছি। তাহলে ফার্স্ট আমরা যেটা বলবো যে শুধু যদি রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে, কারণ আমরা এখানে রেডিয়াস চেঞ্জ করছি মানে লেন্থ মাস চেঞ্জ হবে, তাহলে লেন্থের চেঞ্জটা আমি রেডিয়াস চেঞ্জের টার্মে ইন্ট্রোডিউস করছি। কনসেপ্টটা কীরকম না, এখানে তোমার ফার্স্টে যদি লিখি রেজিস্ট্যান্স কি লেখা হয় না, আর ইকুয়াস টু রো ইন্টু এল বাই এ। তাহলে আর ইকুয়াস টু যদি রো ইন্টু এল বাই এ হয়, এখন কেউ চাইলে এটাকে কি লিখতে পারে, রো, ধরো তুমি বলছো রেডিয়াসের উপর ডিপেন্ডেন্স বলবে, আচ্ছা লেন্থের উপর ডিপেন্ডেন্স ফার্স্ট এক্সপ্লেন করে দিই। তাহলে আমি বলতে পারি যে লেন্থ তো থাকলোই, আমার এরিয়া ফ্যাক্টরটা লেন্থের উপর কেমন ডিপেন্ড করে সেটা এখান থেকে আমি লিখতে পারি কি না, ভি বাই এরিয়া ইকুয়াস টু ভি বাই এল। তাহলে একটা জিনিস আমি লিখতে পারি, রো এটা থেকে কি আসছে, রো বাই ভি ইন্টু এল স্কোয়ার। তাহলে ভলিউম রিমেন কনস্ট্যান্ট যদি হয়, তাহলে আমরা যদি লেন্থ চেঞ্জের উপর শুধু ফোকাস করি, সেখানে এরিয়া পাল্টাবে, কিন্তু আমরা অনলি এটা বলতে পারি, এটা পুরো একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর থাকবে, তাহলে জাস্ট বলতে পারি এল স্কোয়ার। যদি লেন্থ চেঞ্জের কথা আসে, তাহলে শুধু এল স্কোয়ারের ফ্যাক্টর দিয়ে আমি এক্সপ্রেস করে দিতে পারবো। মানে জাস্ট ফর এক্সাম্পল আমি কনসিডার করি, যদি আমি বলি যে লেন্থটা এল থেকে 12 হলো, লেন্থটা এল থেকে 12 হলো, তাহলে এক্সাম্পল যদি বলি, যেখানে তুমি বলছো কি না, সাপোজ কারোর লেন্থটা এল ছিল, 12 বললাম, তোমাকে কিন্তু বলা হবে না যে তার এরিয়া চেঞ্জ হবে, তোমাকে এটা কনসিডার করে নিতে হবে যে এল থেকে 12 হচ্ছে মানে এরিয়া অফ ক্রস সেকশন মাস্ট পাল্টাচ্ছে। আর এইটা হলে আমি বলবো ডাবল লেন্থ হচ্ছে, মানে এই যে যদি শুধু লেন্থে ফোকাস করতে চাও, আমি এখানে কিন্তু শুধু লেন্থ বলছি না, মানে লেন্থের উপর ডিপেন্ড করে এরিয়া তার যে চেঞ্জটা ইনক্লুড করিয়ে আমি ফর্মুলা ফাইনাল ডিরাইভ করেছি, যে এটা আমি বলতে পারি শুধু লেন্থ চেঞ্জের টার্মে এক্সপ্রেস করে দিতে পারবো রেজিস্ট্যান্স চেঞ্জটা কত হবে। তাহলে আর কত হবে বলো, আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার বলছো, তাহলে আরটা 2 স্কোয়ার হয়ে যাবে না, কত টাইম হচ্ছে 2 টাইম, তাহলে আরটা হয়ে যাবে আর ড্যাশ হবে 2 স্কোয়ার টাইম, যত হচ্ছে তার স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু আর কত হবে 4 টাইম এল স্কোয়ার। অথবা এটা বলতে পারো যে R1 বাই R2 ইকুয়ালস টু কী লিখবো, শুধু লেন্থের টার্মে যদি এক্সপ্রেস করি, তাহলে এল প্রপোর্শনাল বলছো, তাহলে L1 বাই L2 এর হোল স্কোয়ার বলছো, তাহলে R1 বাই R2 ইকুয়ালস টু কী লিখতে পারি, R1 বাই R2 ইকুয়ালস টু হচ্ছে 10 যদি ডাবল করো, সেকেন্ড কেসে এইটা তার হোল স্কোয়ার, মানে আমি বলতে পারি সেকেন্ড কেসে যে রেজিস্ট্যান্স হবে সেটা হবে এটা 2 স্কোয়ার, মানে 4 টাইম অফ ইনিশিয়াল রেজিস্ট্যান্স, তাহলে R2 ইকুয়ালস টু 4R1, মানে জাস্ট 4R বলতে পারি। এটা একটা কেস বললাম। আচ্ছা, যদি আমি এই কেসটা ডিসকাস করতাম, এটা একটা স্পেশাল, জাস্ট লেন্থে যে কনসেপ্টটা বললাম এটা মনে রাখতে পারো, যে কারো লেন্থ যদি স্ট্রেচ করা হয় 3 টাইম লেন্থ বাড়িয়ে দিলে
তাহলে 3 স্কোয়ার 9 টাইম হয়ে যাবে। আমাকে আর এরিয়া আলাদা করে ডিরাইভ করতে হবে না, এরিয়া ফর্মুলা কী হবে সেটা বের করতে হবে না। আচ্ছা, এবার আমি জাস্ট রেডিয়াসে ফোকাস করতে চাইছি বা এরিয়াতে ফোকাস করতে চাইছি। এরিয়া ডাবল করে দিলে তাহলে কী হবে দেখো, এরিয়ার উপর ডিপেন্ডেন্স যদি বলে দিই, শুধু এরিয়া টার্মে এরিয়া পাল্টালে লেন্থ পাল্টাবে। আমি ফর্মুলাতে শুধু এরিয়া দিয়ে যদি এক্সপ্রেস করি তাহলে কেমন হবে না, সেখানে আর ইকোয়াস টু একইভাবে লিখি, আর ইকোয়াস টু কী লিখলে না রো ইন্টু এল বাই এ, আর ইকোয়াস টু রো ইন্টু এল বাই এ লিখি। তাহলে রো এলটাকে আমি রিমুভ করতে চাইছি, এরিয়া পাল্টিয়ে মানে এরিয়ার টার্মে এক্সপ্রেস করতে চাইছি। তাহলে এল ইকোয়াস টু কি, ওপর থেকে দেখো এল ইকোয়াস টু কি লিখতে পারি না ভলিউম বাই এরিয়া, ভলিউম বাই এরিয়া বাই এরিয়া। তার মানে আমি কি লিখতে পারি, ভলিউম ইন্টু রো, রো ইন্টু ভি, এটা কনস্ট্যান্ট ছেড়ে দাও, ভলিউম তো কনস্ট্যান্ট থাকবে বলেছি না, অবভিয়াসলি আমরা সেই বেসিসেই বলছি যে লেন্থ পাল্টাচ্ছে তাহলে এরিয়াও পাল্টে যাবে। কেন না, মেটেরিয়ালের ভলিউম তো কনস্ট্যান্ট, যেই ওয়্যারটার যে মেটেরিয়াল দিয়ে বানানো তার ভলিউম তো কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি পেতে পারি ইন্টু 1/a স্কোয়ার। তাহলে ক্লিয়ারলি বলতে পারি, যদি কারোর শুধু এরিয়া চেঞ্জের জন্য এক্সপ্রেস করতে চাও, মানে এরিয়া চেঞ্জ হলে লেন্থ চেঞ্জ হবে, কিন্তু আমরা আর লেন্থ চেঞ্জটা আলাদা করে করতে হবে না, এটা আমি বলতে পারি যে ভলিউম কনস্ট্যান্ট যার ক্ষেত্রে থাকে লেন্থ চেঞ্জের সময় এরিয়া চেঞ্জটা এরকম বলতে পারি। আর এরিয়া তো বুঝতেই পারছো, এটা যে রেডিয়াস দিয়ে আমি যদি বলি তাহলে স্কোয়ার বলবো, তাহলে আর প্রপোর্শনাল টু কি বলতে পারি, রেডিয়াস রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু এরিয়া। এ কি হয়, এ প্রপোর্শনাল টু আর স্কোয়ার না, এ মানে পাই আর স্কোয়ার বলছো, রেডিয়াসের উপর ডিপেন্ড করে, ওয়ারের রেজিস্ট্যান্সের উপর। তাহলে এরিয়া অফ ক্রস সেকশন প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স রেডিয়াস স্কোয়ার, রেডিয়াস অফ ক্রস সেকশন স্কোয়ার। তাহলে কি হলো, r⁴ এ প্রপোর্শনাল। তাহলে আমরা কি করব না, এইরকম কেসে আমার যে লেন্থ চেঞ্জটা, এই যে কেস বললাম ধরো রেডিয়াস বিকাম হাফ, তাহলে রেডিয়াস বিকাম হাফ মিনস আমি এটা বলতে পারি যে আমাকে কিন্তু আর লেন্থ চেঞ্জে যেতে হবে না। লেন্থ চেঞ্জের কেস কী, মানে রেডিয়াস চেঞ্জের জন্য কী লেন্থ চেঞ্জ হলো, তাতে ফর্মুলাতে ফার্দার ডিরাইভ করে আমি এটা দেখাবো যে লেন্থের সঙ্গে প্রপোর্শনাল, এরিয়ার সঙ্গে ইনভার্স, কিছু জানতে লাগবে না, যে শুধু রেডিয়াসের উপর ডিপেন্ডেন্স আমরা ডিরেক্টলি এটা বলবো, শুধু লেন্থের উপর ডিপেন্ডেন্স ডিরেক্টলি এটা বলবো। তাতে কী লাভ না, আমাকে কিন্তু ওই লেন্থ চেঞ্জের সঙ্গে করসপন্ডিং এরিয়া চেঞ্জ, এরিয়া চেঞ্জের সঙ্গে সঙ্গে করসপন্ডিং লেন্থ চেঞ্জ, এই ব্যাপারটা আর আলাদা করে ভাবতে হবে না, ডিরেক্টলি আমরা ডিরেক্ট করতে পারি। তাহলে ডিরেক্ট আমার অ্যান্সার কী হবে, এটার সঙ্গে যদি বলি আমার আগে এই যে কোশ্চেনটা ছিল, তাহলে সেটাতে কি বলছো, রেডিয়াস বিকাম হাফ। তাহলে আমি ডিরেক্টলি এখানে সলিউশন লিখতে পারি ওই কোশ্চেনটার কি না, এটা আবার ফর্মুলা, এটা একটা ফর্মুলা বলতে পারো, কি হলো, তাহলে আমি আলটিমেট এই ফর্মুলাটা যদি ইউজ করি, যে রেডিয়াস চেঞ্জের জন্য কেউ যদি ইউজ করে, তাহলে r1/r2 যেটা হবে সেটা ইকুয়ালস টু হবে স্মল আর রেডিয়াস 2 ওপরে চলে যাবে, ইনভার্স বলছো না, r1 তার হোল স্কোয়ার। তাহলে আমি এখান থেকে লিখতে পারি r2 কত হয়েছে না r1/2, হাফ বলেছো, r2 হয়ে গেছে r1/2/r1 তার হোল স্কোয়ার বলছো। তার মানে আমি লিখতে পারি r1/r2 ইকুয়ালস টু হচ্ছে, এটা কেটে দাও, সরি হোল টু দ্য পাওয়ার 4 ছিল, হোল টু দ্য পাওয়ার 4 ছিল, এই যে আর 1/r টু দ্য পাওয়ার 4, তাহলে হোল টু দ্য পাওয়ার 4 আসবে, তাহলে নিচে আসবে 2 হোল টু দ্য পাওয়ার 4, মানে আসছে r1/r2 ইকুয়ালস টু হচ্ছে 1/2 16, তার মানে হচ্ছে r2 ইকুয়ালস টু 16 টাইম অফ r1, মানে 16r, r2 ইকুয়ালস টু 16, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। বোঝা গেল কি? আর এটাতে তো এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম যে লেন্থ কীভাবে ইনক্রিজ করলে কী ফ্যাক্টরটা হয়, লেন্থের সঙ্গে আমি বলবো স্কোয়ার প্রপোর্শনাল, এরিয়ার সঙ্গে ইনভার্স স্কোয়ার প্রপোর্শনাল, রেডিয়াসের সঙ্গে ইনভার্স টু দ্য পাওয়ার 4 প্রপোর্শনাল। আশা করি বুঝে গেছো। আচ্ছা, এখানে আরও একটু এফেক্টিভ হবে, এই জিনিসগুলো আরও এফেক্টিভ হবে। ধরো আমি বললাম, সাপোজ এক্সাম্পল দিচ্ছি, যে কোনো একটা কেসে আমি বলছি যে লেন্থ অফ এ ওয়্যার, লেন্থ বললাম 25% ইনক্রিজ করলাম, 25% ইনক্রিজ করলাম, তাহলে রেজিস্ট্যান্সটা কী হবে, রেজিস্ট্যান্স কত ফ্যাক্টরে ইনক্রিজ করবে। ওকে, তাহলে লেন্থ 25% ইনক্রিজ মানে আমি কী বলতে পারি না, L2 যেটা হবে, L2 যেটা সেটা কত বলবো, L1 প্লাস 25/100 ইন্টু L1, 25/100 ইন্টু L1, এতটা ইনক্রিজ। তাহলে আমি বলবো L1 ইন্টু 1 প্লাস 1/4, মানে এটা, তাহলে 5/4 L1, L2 ইকুয়ালস টু এটা ফ্র্যাকশন, মানে সবসময় ডাবল ট্রিপল এরকম দেবে
তো কোনো গ্যারেন্টি নেই, সাপোজ এরকম পার্সেন্টেজে বললো, তাহলে সেই কেসে আমি কী বলবো না এখানে লেন্থ ইনক্রিজে কথা বলছো, লেন্থ ইনক্রিজ করছো, তাহলে আমি লেন্থের সঙ্গে কী বলেছি প্রপোর্শনাল, লেন্থের স্কোয়ার প্রপোর্শনাল, এই যে দেখো লেন্থের স্কোয়ার প্রপোর্শনাল। তাহলে রেজিস্ট্যান্স কি বলতে পারি না R2 স্কোয়ার প্রপোর্শনাল বলছো R2/R1 যদি বলো, ওপরে প্রপোর্শনাল বলেছো তাহলে L2/L1 এটার হোল স্কোয়ার। কত বলছো L2/L1 কত পাচ্ছি না 5/4 এর হোল স্কোয়ার। তাহলে আমি বলতে পারি কত R2 হবে 25/16 টাইম অফ R1। পার্সেন্টেজ দিয়ে এরকমভাবে এক্সপ্রেস করতে পারি, পার্সেন্টেজেও এরকমভাবে করা যেতে পারে। যদি ভাবো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যদি এরকম কেস আছে খুব স্মল চেঞ্জ, সাপোজ বললাম যে লেন্থটা বললাম 1% চেঞ্জ, খুব স্মল চেঞ্জ, লেন্থ 1% চেঞ্জ বা আরও কম 0.1% চেঞ্জ, লেন্থটা অনলি 0.1% চেঞ্জ বললাম, আচ্ছা চেঞ্জ নয় ইনক্রিজ বলো, চেঞ্জ নয় ইনক্রিজ বলছি, সেই কেসে কি বলবো না সেই কেসে আমাকে কিন্তু অ্যাপ্রক্সিমেট ফর্মুলা ইউজ করতে হবে। দাদা কি অ্যাপ্রক্সিমেট ফর্মুলা কি বলতে চাইছো না আর করতে পারো, এই কেস কনসিডার করে করতে পারো, কিন্তু ক্যালকুলেশনটা খুবই কমপ্লিকেটেড হবে, খুব স্মল একটা চেঞ্জ না, যে কারণে আমরা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা ইউজ করতে পারি। কি না লেন্থের এই যে চেঞ্জটা বলছো L স্কোয়ারে প্রপোর্শনাল না, তাহলে R ইকুয়ালস টু কি বলতে পারি K ইন্টু L স্কোয়ার, R প্রপোর্শনাল টু L স্কোয়ার বলছো শুধু লেন্থে ফোকাস করলে, এটাও কিন্তু ভলিউম কনস্ট্যান্ট কনসিডার করছি, তাহলে R ইকুয়ালস টু কি লিখবো K ইন্টু L স্কোয়ার। তাহলে আমি যদি পার্সেন্টেজ চেঞ্জ বলি কি বলবো, কত পার্সেন্ট চেঞ্জ হবে যদি ক্যালকুলেট করতে বলি, পার্সেন্টেজ চেঞ্জ যদি বলো এটা ইনক্রিজ, ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ অফ রেজিস্ট্যান্স, কি বলবো আর যেটা হবে, তাহলে ডেল R বাই R কি লিখতে পারি মনে আছে, এরার অ্যানালাইসিস, ডেল R বাই R স্মল চেঞ্জের ক্ষেত্রে আমরা এরার অ্যানালাইসিস ইউজ করতে পারি, মানে ওই যে অ্যাপ্রক্সিমেশন ডেল R, এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি ছেড়ে দাও, তাহলে 2 ইন্টু ডেল L বাই L, 2 ইন্টু ডেল L বাই L, তাহলে আমি বলতে পারি বলো 2 টাইম অফ লেন্থ চেঞ্জ, তাহলে কি বলবো পার্সেন্টেজ লেন্থ ইনক্রিজ করেছো, তাহলে লেন্থের সঙ্গে কি প্রপোর্শনাল ছিল, লেন্থের সঙ্গে প্রপোর্শনাল বলেছো, তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ হবে নিশ্চয়ই, লেন্থ ইনক্রিজ মানে পার্সেন্টেজ ইনক্রিজ বলবো, তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ অফ রেজিস্ট্যান্স কত বলবো, এটা যদি 2% হয় এটা 2 টাইম অফ ওইটা কত পার্সেন্ট 0.1%, পার্সেন্টেজ আমি যদি এক্সপ্রেস করি, এটা যদিও পার্সেন্টেজ নয় ইন্টু 100 করলে পার্সেন্টেজ আছে, যেরকম ডিরেক্ট লিখে দিচ্ছি 0.1 মানে 0.2% বলবো, তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ অফ রেজিস্ট্যান্স যদি বলি ইকুয়ালস টু হচ্ছে 0.2%। বোঝা গেছে, পার্সেন্টেজে যে কোনো ক্যালকুলেশন করতে পারি, তবে এটা আমরা বললাম কি এই যে এটা কোনটার জন্য ইউজ করলাম খুব স্মল, আবারও বলছি এই পার্সেন্টেজ তুমি এই ক্যালকুলেশন যেভাবে 25 করলাম এটা করতে পারো, কিন্তু এতটা স্মল রেজাল্ট আসবে ক্যালকুলেশন পারবে না, ইম্পসিবল হয়ে যাবে, যেই কারণে খুব স্মল চেঞ্জের ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা ইউজ করে জাস্ট অ্যাপ্রক্সিমেট এরার অ্যানালাইসিসে যেভাবে করা হয়েছে ওই জিনিসটা করলাম, ইজি ওয়ে হয়ে যাবে, তাহলে খুব মানে রেজাল্টটা অনেকটা তাড়াতাড়ি চলে আসবে। আর তোমাদের অপশান এমসিকিউ যেগুলো থাকবে সেগুলোতে অনেক অবভিয়াসলি অনেক অত ক্লোজ রেজাল্ট থাকবে না, যাতে করে প্রবলেম হবে। আচ্ছা নেক্সট একটা কোশ্চেন দেখো, বলেছে ইফ দ্য লেন্থ অফ এ কন্ডাক্টর ইজ ডাবলড বাই স্ট্রেচিং ইট কিপিং দ্য সেম পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইটস এন্ডস, ফাইন্ড দ্য চেঞ্জ অফ কারেন্ট অ্যান্ড ড্রিফট ভেলোসিটি, মানে কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর অ্যান্ড ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রনস ইনসাইড দ্য কন্ডাক্টর। ওকে, ফার্স্ট যেটা আমরা মাথায় রাখবো যে পোটেন্সিয়াল ডিফারেন্স সেম রেখেছি, তাহলে পোটেন্সিয়াল ডিফারেন্স যদি সেম রাখো কী কী ফ্যাক্টর পাল্টাচ্ছে, আগে ফার্স্ট এটা আমি বলি, চেঞ্জ অফ ফার্স্ট বলেছে কারেন্ট, ফার্স্ট আমি যদি কারেন্টের কথা বলি তাহলে কী করবো না, কারেন্টের জন্য তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কী ওয়েতে চেঞ্জ হবে না, রেজিস্ট্যান্স আমি বলেছি লেন্থের সঙ্গে স্কোয়ারে প্রপোর্শনাল, লেন্থের সঙ্গে প্রপোর্শনাল বলবো না, কারণ স্ট্রেচ করছো মিনস এরিয়াও পাল্টাবে, লেন্থ পাল্টানোর সঙ্গে সঙ্গে এরিয়া যখনই পাল্টাবে তখন মাথায় রাখতে হবে তোমার শুধু লেন্থ দিয়ে রিলেট করতে গেলে স্কোয়ারে পাল্টে যাবে, তাহলে আমি কি বলবো না আরটা 4 টাইম হয়ে যাবে, আর হচ্ছে 4 টাইমস, 4 টাইমস যদি রেজিস্ট্যান্স বেড়ে যায় টাইমস ইনক্রিজ, যেহেতু ইনক্রিজ করেছো তাহলে ইনক্রিজ করে যদি 4 টাইমস ইনক্রিজ করে, 4 টাইম হলো ইনক্রিজ নয় অ্যাকচুয়ালি বলা উচিত 4 টাইমস নিউ ভ্যালু, ইনিশিয়ালের 4 টাইম, তাহলে ইনিশিয়ালে যদি 4 টাইমস হয়ে যায় তাহলে আমি বলতে পারি নতুন কারেন্ট কত হবে, কারেন্ট
ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, পোটেনশিয়াল ডিফারেন্স সেম রেখেছো, তাহলে আই ইকুয়ালস টু যদি আমি ভি বাই আর বলি তাহলে পিওরলি বলতে পারি না আই প্রপোর্শনাল টু আর ইনভার্সলি 1/r। তাহলে আমি বলতে পারি কেন পোটেনশিয়াল ডিফারেন্স সেম অ্যাপ্লাই করেছি তবে, তাহলে আমি বলতে পারি যে আইটা তাহলে কত হবে, এটা 4 টাইম ইনক্রিজ মানে 1/4 টাইম হয়ে যাবে, 1/4 অফ ইনিশিয়াল ভ্যালু, 1/4 অফ ইনিশিয়াল কারেন্ট, রাইট। আচ্ছা নেক্সট বলছি সেকেন্ড কি বলেছে, ড্রিফট ভেলোসিটি, একই ওয়্যার না, তাহলে ড্রিফট ভেলোসিটি কোন এক্সপ্রেশন ইউজ করতে চাইছো বলো, আই ইকুয়ালস টু এনএ ভিডি করতে পারো, আই ইকুয়ালস টু এ দরকার নেই, তুমি এমনিতে করো দেখি ইলেকট্রিক ফিল্ডের টার্মে, আই ইকুয়ালস টু না আই নয় ড্রিফট ভেলোসিটি ভিডি, ড্রিফট ভেলোসিটি কি লিখেছি, যে কোনো একটা এক্সপ্রেশন ইউজ করতে পারো, ই ই টাউ বাই এম, ই টাউ বাই এম ছিল না, এটা ইউজ করলে বেটার হবে। তাহলে এখানে আমি বলতে পারি যে টাউ আনচেঞ্জ, মেটেরিয়াল আনচেঞ্জ আছে, টেম্পারেচার আমি ধরেই নেবো, এখানে কোনো ডিসকাশন হয়নি, মানে টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, তাহলে সব কিছু কনস্ট্যান্ট থাকছে, তাহলে আমি পিওরলি বলতে পারি ভিডি প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড, প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড। কেন ইলেকট্রিক ফিল্ড বললাম, কারণ আমার কাছে এটা সুবিধা আছে যে ইলেকট্রিক ফিল্ড অলরেডি জানি যে পোটেনশিয়াল ডিফারেন্স বাই লেন্থ, পোটেনশিয়াল ডিফারেন্স বাই লেন্থ, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ মানে কি বলবো, যে ইলেকট্রিক ফিল্ড যেহেতু আবারও বলছি পোটেনশিয়াল সেম আছে বলে বলতে পারছি, সেম পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছো মানে আমি বলবো ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ, লেন্থ স্ট্রেচ করে ডাবল করেছো, তার মানে বলবো ই কী হবে, ইলেকট্রিক ফিল্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ, লেন্থ 2 টাইম করেছো ডাবল করেছো, লেন্থ স্ট্রেচ করে যদি ডাবল করো তাহলে ইলেকট্রিক ফিল্ডটা হাফ হয়ে যাবে, ই বিকামস হাফ অফ ইনিশিয়াল, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ড্রিফট ভেলোসিটি প্রপোর্শনাল করেছো, তাহলে একই কথা বলবো ভিডি বিকামস হাফ, হাফ অফ ইনিশিয়াল, মানে ইনিশিয়াল ড্রিফট ভেলোসিটির হাফ হয়ে যাবে। বোঝা গেল কি, আরও একটা ফর্মুলা ইউজ করতে পারতাম যেটা হচ্ছে আই, আই ইকুয়ালস টু কি লিখি, এন ই এ ভিডি, এন ই এ ভিডি মনে আছে, কারেন্ট এক্সপ্রেশন ছিল, সেটাতে পাল্টাবে কতগুলো না, কারেন্ট পাল্টাবে, করসপন্ডিংলি কি এরিয়াটা পাল্টাবে, যেই কারণে আমি ওটা ইউজ করতে চাইলাম না, তাতে আমার দুটো ফ্যাক্টর পাল্টাতে হবে, কারেন্টটা আগের ডিসকাশন হয়েছে 1/4 হয়েছে, এরিয়াটাও যে হাফ হয়ে যাবে সেটা তোমাকে বের করতে হবে, স্ট্রেচ করে যদি লম্বা করি তাহলে কী হবে, এরিয়াটা হাফ হয়ে যাবে, ডাবল রেডিয়াস ডাবল লেন্থ হলে রেডিয়াস হাফ হয়ে যাবে, সেই ওয়াইজ কিন্তু ক্যালকুলেট এটা থেকেও করতে পারো, তবে এটা থেকে একটু বেটার হবে, এটা একটু ইজি হবে। এভাবে আমরা ড্রিফট ভেলোসিটি চেঞ্জ ক্যালকুলেট করতে পারি। এটা একটা কনভেনশনাল কোশ্চেন, দেখো এটা খুব হামেশাই পেয়ে যাবে যে কোনো বইতে, শুধু ফিজিক্সের কনসেপ্ট নয়, কেমিস্ট্রি কনসেপ্ট লিঙ্কটা আছে বলে আমি জাস্ট ব্যাপারটা একটু করছি, ছোটোবেলায় কনসেপ্ট কি বলছে দেখো, 4.4 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারিং একটা কন্ডাক্টর কপার ওয়্যার বলেছে, যার রেডিয়াস 1 মিলিমিটার দিয়ে দিয়েছে, ডেন্সিটি অফ কপার দিয়েছে 9 গ্রাম পার সেন্টিমিটার কিউব সিসি, আর অ্যাটমিক মাস 63 ইউ দেওয়া আছে, আর একটা কপার অ্যাটম একটা করে ইলেকট্রন কন্ট্রিবিউট করেছে। আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে কারেন্টের এক্সপ্রেশন, ড্রিফট ভেলোসিটি আর কারেন্টের সঙ্গে রিলেশন, কারেন্ট দেওয়া আছে, কারেন্টের সঙ্গে ড্রিফট ভেলোসিটির রিলেশন আমরা অলরেডি জানি যে আই ইকুয়ালস টু কি জানি, আই ইকুয়ালস টু হচ্ছে এন ই এ ভিডি ড্রিফট ভেলোসিটি, রাইট। আই জানো তুমি, ই চার্জ অফ ইলেকট্রন জানো, এ পেয়ে যাবে এরিয়া অফ ক্রস সেকশন, রেডিয়াস দিয়ে দিয়েছে 1 মিলিমিটার না, তো পাই ইন্টু আর স্কোয়ার করে রেডিয়াস বের করে আনতে পারবে, মানে এরিয়া বের করে আনতে পারবে, এ ইকুয়ালস টু হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, আর এর ভ্যালু বসাবে পাই, আর হচ্ছে 1 মিলিমিটার মানে 10⁻³ এর হোল স্কোয়ার বলবে 10⁻6 আসবে। এইটা তোমার এরিয়া অফ ক্রস সেকশন বেরিয়ে যাবে, ইলেকট্রনের চার্জ তো অলরেডি জানা আছে 1.6 ইন্টু 10⁻19 করবে কুলম, আর এনটা এইখানে এই ডেটাগুলো বাকি ডেটাগুলো কাজে লাগবে এন বের করতে, মানে কি নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রন, ইলেকট্রন ডেন্সিটি আমরা যেটা বলছি। তো ইলেকট্রন ডেন্সিটি বলতে গেলে এখানে একটা জিনিস দেখো যে কপার অ্যাটম, একটা কপার অ্যাটম বলেছে ইজ কপার অ্যাটম ইটস 1 ইলেকট্রন কন্ট্রিবিউটস 1 ইলেকট্রন, তাহলে একটা করে যদি ইলেকট্রন একটা অ্যাটম দেয় তাহলে এটা কি এনটাকে আমরা কি বলেছি না নাম্বার অফ
free electrons per unit volume, নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। তো এখন কথাটা হচ্ছে যে পার ইউনিট ভলিউমে যদি নাম্বার অফ অ্যাটম বের করতে পারি তাহলে ফ্রি ইলেকট্রন নাম্বার বেরিয়ে যাবে, কারণ এক একটা কপার অ্যাটম একটা করে ফ্রি ইলেকট্রন দিচ্ছে। তাহলে পার ইউনিট ভলিউমে যতগুলো নাম্বার অফ অ্যাটম হবে সেটাই হবে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন। তাহলে এটাকে আমি এই কেসে বলতে পারি ইকুয়াল টু কি বলবো, যতগুলো নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পাচ্ছ প্রতিটা অ্যাটম থেকে ইনটু বলছি কি বলবো, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম। আচ্ছা, তো এন এর আমি ক্যালকুলেশনটা এবার করছি। তাহলে এন ইকুয়াস টু আমি ডিরেক্টলি বলতে পারি নাম্বার অফ অ্যাটম, যেহেতু এক একটা অ্যাটম একটা করে ইলেকট্রন কন্ট্রিবিউট করছে। তাহলে এন ইকুয়াস টু কি লিখতে পারি আগে বলো, ইউনিট ভলিউমে নাম্বার অফ অ্যাটম তুমি বের করবে কি করে? সিম্পল, এটা তোমাকে এবার ভাবতে হবে 63 ইউ যদি বলা হয়, কার? কপারের অ্যাটমিক মাস বলছি। 63 ইউ কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে 63 গ্রামে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট থাকে। খুব সিম্পল, কি বললাম? 63 গ্রামে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট থাকে। আগে এটা বলে দিই যে কপার 1 মিটার কিউবের মাস কত? মাস অফ 1 মিটার কিউব এসআই দিয়ে করতে হবে, তাহলে এত গ্রাম বলেছো, 9 গ্রাম পার সিসি। তাহলে ডেন্সিটি কত? কপারের ডেন্সিটি যদি বলি, ডেন্সিটি ডি কত বলবো? ডেন্সিটি ডি ইকুয়ালস টু হচ্ছে 9000, জানো নিশ্চয়ই, এটা মনে আছে, কেজি পার মিটার কিউব। মানে 1 মিটার কিউবে এত কেজি কপার আছে। আচ্ছা, এক একটা কপার অ্যাটমের মাস কত? বের করবে? 63 গ্রামে থাকবে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এক একটা কপার অ্যাটমের মাস কত হবে? স্মল এম বলি ওটাকে, স্মল এম ইকুয়ালস টু কত বলবো? মাস অফ ইচ কপার অ্যাটম 63 গ্রাম বাই অ্যাভোগাড্রো নাম্বার Na, মানে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23 করতে পারো। এটা মাস অফ ইচ অ্যাটম। এটা কি বললাম? মাস অফ ইচ সিইউ অ্যাটম। এটা গ্রাম বলছি, কিন্তু এটা তাহলে 10 টু দি পাওয়ার -3 কেজিতে করে দাও, কেজিতে করলাম। এটা বলছি মাস অফ ইচ অ্যাটম, অবভিয়াসলি কপার অ্যাটম বলছি, ইচ কপার অ্যাটম বলছি। তাহলে এবার তুমি এনটা পুট করো, এন এর ভ্যালু পুট করলে কি পাবে? এনটা স্মল এন ইকুয়ালস টু কি লিখছি না, নাম্বার অফ অ্যাটম পার ইউনিট ভলিউমে কত মাস আছে? এই ডেন্সিটি 9000 কেজি পার মিটার কিউব, এটা মানে কি না 9000 কেজি 1 মিটার কিউবে কপার থাকবে। 1 মিটার কিউব কপারে 9000 কেজি কপার থাকবে। তাহলে আমি 1 মিটার কিউবে যদি এক একটা অ্যাটম যদি এত বলি, তাহলে মাস কত হবে? না, এত কেজিতে কত থাকবে? 9000 কেজিতে এক একটা কত আছে? 63 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3 ডিভাইডেড বাই ওটা হচ্ছে 6.0, এটা 6 ধরতে পারো অ্যাপ্রক্সিমেটলি, ইন্টু 10 টু দ্য পাওয়ার 23। এইটা থেকে যেটা আসবে সেটা ভ্যালু পুট করবে। এটা কি হলো? নাম্বার অফ অ্যাটম পার মিটার কিউব। নাম্বারে তো কোনো ইউনিট হয় না। তাহলে এইটা হচ্ছে স্মল এন, আর বাকি ডেটাগুলো যেভাবে বলেছি বাস পুট করে দিলে নর্মালি বেরিয়ে যাবে। শুধু এটাই তোমাকে রিলেট করে দেখানো দরকার ছিল যে নাম্বার অফ অ্যাটম পার ইউনিট ভলিউম বের করে কী করে, বা নাম্বার অফ ইলেকট্রন বের করে কী করে। আগে জানতে হবে এক একটা অ্যাটম কটা ইলেকট্রন কন্ট্রিবিউট করছে, ইন্টু পার ইউনিট ভলিউমে কটা করে অ্যাটম থাকে, তাহলে সেটা দিয়ে দেবে নাম্বার অফ অ্যাটম পার ইউনিট ভলিউম। তাহলে সেটা যদি আমি পুট করি এরকমভাবে, আবার বলছি ডেন্সিটি মানে হচ্ছে 1 মিটার কিউবের মাস কত না, 1 মিটার কিউবে 9000 কেজি কপার থাকে। এক একটা কপার অ্যাটমের মাস কত না 63 গ্রামে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এক একটা কপার অ্যাটমের মাস কত? তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ কপার অ্যাটমের মাস হচ্ছে 63। তাহলে এক একটা কপার অ্যাটমের মাস কত? 63 বাই এটা, তাহলে এটা দেন এত গ্রামে কতগুলো কপার অ্যাটম থাকবে না 9000 ডিভাইড বাই হয়ে গেছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এটা খুব সিম্পল ইজি একটা এক্সাম্পল দিচ্ছি, ইজি একটা নিউমেরিক্যাল বলতে পারো। যে একটা কপার মানে কোনো একটা মেটেরিয়ালের কন্ডাক্টর বলছি, কোনো একটা কন্ডাক্টর যেটা হলো সিলিন্ড্রিক্যাল শেপের, মানে ভেবে নাও ভেতরটা এরকম টিউব হলো আছে আর বাইরেটা মেটেরিয়াল আছে, মানে কীরকম হলো সিলিন্ডার বলতে পারি এই। তাহলে মেটেরিয়ালটা কোথায় আছে বুঝতে পারছো আশা করি। মেটেরিয়ালটা প্রেজেন্ট আছে অনলি এই সেকশনগুলোতে, এই যে ভেতরটা হলো আছে।
ভেতরটা হলো বলছি। তাহলে এটা ধরে নাও যেটা এ বি রেডিয়াস, এটা এ রেডিয়াস বললাম, আর এটাতে এখান থেকে বলছি এটা বি রেডিয়াস, বাইরের রেডিয়াসটা আউটার রেডিয়াসটা বি বলছি, এটা ইনার রেডিয়াসটা এ বললাম। এটা সিম্পল এল লেন্থের একটা কন্ডাক্টর, বলছে ফাইন্ড রেজিস্ট্যান্স। এল লেন্থের একটা কন্ডাক্টর, বলছে ফাইন্ড রেজিস্ট্যান্স। খুব সিম্পল, আমরা এন্ড টু এন্ড বলছি, বলছে এন্ড টু এন্ড রেজিস্ট্যান্স। আমরা এক্ষুনি দেখলাম যে কোথা থেকে কোথায় রেজিস্ট্যান্স বের করা, সেটা বের করা হচ্ছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেখানে আমি বললাম যে এন্ড টু এন্ড যদি রেজিস্ট্যান্স বলা হয়, তাহলে এরিয়া অফ মেটেরিয়াল কতটা, যেই মেটেরিয়ালের এরিয়া পাচ্ছ, আমি যদি রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে চাই, রেজিস্ট্যান্স যদি বের করতে চাই, ফাইন্ড রেজিস্ট্যান্স, ফাইন্ড রেজিস্ট্যান্স বিটুইন টু এন্ডস, বিটুইন টু এন্ডস কত পাবো না, আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। এক্সপ্রেশন জাস্ট ইউজ করবো, রো রেজিস্টিভিটি দেওয়া থাকবে, রো ইন্টু এল বাই এ। এ এরিয়াটা এখানে ম্যাটার করবে, রো লেন্থ কত এল পুট করো, আর এরিয়াটা মেটেরিয়ালের ক্রস সেকশন ভিউতে কেমন লাগবে, ক্রস সেকশন ভিউটা এটা এরকম লাগবে যে এটার এইরকম রিজিয়ন হলো, কিছু নেই, মেটেরিয়াল কোথায় আছে, রাইট না? তাহলে আমি বলতে পারি এ রেডিয়াস হলো বাকি, তার মানে আমি বলতে পারি পাই বি স্কোয়ার পুরোটা আউটার মাইনাস এ স্কোয়ার করলে কি হতো, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর ইকুয়ালস টু রো ইন্টু, মানে বেসিক্যালি এফেক্টিভ এরিয়া, মেটেরিয়াল দিয়ে বানানো যে এরিয়াটা সেটা আমাকে কনসিডার করতে হচ্ছে এফেক্টিভ এরিয়া হিসেবে, যেটা আমি এখানে ইউজ করলাম। জাস্ট মেটেরিয়াল ক্রস সেকশন যে এফেক্টিভ এরিয়া মেটেরিয়াল দিয়ে বানানো, সেটা হচ্ছে পাই ইন্টু বি স্কোয়ার, এটার এরিয়া কত, পাই ইন্টু বি স্কোয়ার মাইনাস পাই ইন্টু স্কোয়ার, তাহলে পাই ইন্টু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার না, পাই ইন্টু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা হচ্ছে তোমার এরিয়া, মেটেরিয়ালটা যে এরিয়া বলছো। তাহলে রেজিস্ট্যান্স এই ফর্মুলা, রো এবার যেরকম প্রোভাইড করা থাকবে, জাস্ট এক্সপ্রেশনটা আমি বললাম। আচ্ছা, এবার একটা ডিফারেন্ট টাইপের নন ইউনিফর্ম ক্রস সেকশনের একটা কোন শেপের ফার্স্ট টার্ম ধরো, মানে কীরকম বলছি, সাপোজ এটার এদিকে ক্রস সেকশন সাপোজ এ রেডিয়াসের, আর এদিকটা বি রেডিয়াসের বললাম, আচ্ছা। তো এটা ইউনিফর্ম রেটে একটা ইনক্রিজ করে আছে, এই এন্ড থেকে এই এন্ড পর্যন্ত ক্রস সেকশনটা ইনক্রিজ করে আছে ইউনিফর্মলি, দিয়ে বলছে জাস্ট এন্ড টু এন্ড রেজিস্ট্যান্স কত, এই এন্ড থেকে এই এন্ডের মধ্যে রেজিস্ট্যান্সটা কত হবে। এটা একটু ইন্টিগ্রেশন মেথডে করতে হবে, একটু কমপ্লিকেটেড, একটু ইন্টিগ্রেশন হেল্প নিতে হবে, একটু লেন্দি। প্রসেসটা এরকম যে একে যদি আমি কনসিডার করি এইরকমভাবে, মানে এরিয়াটা চেঞ্জ হচ্ছে, এরিয়া ক্রস সেকশনটা পাল্টাচ্ছে। এখন আমাকে ডিসকাস করতে গেলে প্রত্যেকটা জায়গায় ইন্ডিভিজুয়াল এরিয়া ক্রস সেকশন, আমি যদি পুরোটা একটা সলিড সিলিন্ডার বলতাম তাহলে কি বলতাম না, এল বাই এ, রো ইন্টু এল বাই এ হচ্ছে রেজিস্ট্যান্স। এখানে আমরা বলছি জাস্ট এখানে কনসিডার করে নাও এই এনটা এ রেডিয়াসের আর এই এনটা বি রেডিয়াসের, হয়েছে, দুটো এন্ডের ক্রস সেকশন রেডিয়াস বলছি এ অ্যান্ড বি, আর এটা লেন্থ একটা এল ধরে নাও, এল লেন্থের একটা সেগমেন্ট করছি, ফার্স্ট টার্ম লাইক মানে কোন, এটা আর কন্টিনিউয়াস হলে কোন হতো। তো এবার বলছে জাস্ট আমাকে ক্যালকুলেট করতে বলছে দুটো এন্ডের মধ্যে রেজিস্ট্যান্স। এখন আমি এটাকে কনসিডার করতে পারি কীরকমভাবে, খুব সিম্পল ওয়েতে যদি অ্যানালাইজ করি তাহলে আমাকে বলতে হবে যে এইগুলোকে এই রকম ওয়েতে যদি ইন্টারসেক্ট করি, মানে ব্যাপারটা এরকম যে পুরো জিনিসটাকে যদি আমি ডিভাইড করতাম এরকমভাবে কাটবো, এরকমভাবে কাটলে কি হবে না, পুরোটা এরিয়া আমি ধরে নিলাম এই জায়গাটা এতটা শর্ট কাটবো, এটার এরিয়াটা এই এন্ড যা এই এন্ডটা নিয়ারলি সেম, মানে কোনো একটা পিস আমি যদি এরকমভাবে কেটে নিই ব্যাপারটা কেমন লাগবে, এরকম টাইপের না, একটু তাও ডিফারেন্ট এরিয়া হবে, এই এন্ডটা লেফট হ্যান্ডের থেকে রাইট হ্যান্ডটা একটু বেশি এরিয়ার হবে, আমি জাস্ট কনসিডার করে নিচ্ছি ওই দুটো ইকুয়াল এরিয়ার। আর এরকমভাবে পিস কাটলে কী হবে যে ইউনিফর্ম এরিয়ার আমি ধরে নিলাম ডিফারেন্ট এলিমেন্টাল লেন্থ। এখন এগুলো জুড়তে পুরো এই পোর্শনটা ক্রিয়েট হয়েছে না, তাহলে আমি বলতে পারি এদের এন্ড টু এন্ড জয়েন আছে, সিরিজ
কম্বিনেশন আমি বলতে পারি। প্রত্যেকটা ছোটো ছোটো এলিমেন্টাল রেজিস্ট্যান্স যদি আমি বলি, এটা একটা এলিমেন্টাল কন্ডাক্টর, কন্ডাক্টর মানে রেজিস্ট্যান্স বলছি, তাহলে প্রত্যেকটা জাস্ট এরকমভাবে অ্যাড আপ হয়ে গেছে, সিরিজে আছে, কানেক্টেড আছে বলতে পারি। তাহলে আমার ক্ষেত্রে এখানে অ্যাজাম্পশন হবে যে প্রত্যেকটার রেজিস্ট্যান্স কনসিডার করবো অ্যান্ড সাম আপ করবো। তাহলে এখন আমি কোনো একটা জায়গায় কনসিডার করলাম যে এলিমেন্টটা চুজ করেছি। সাপোজ এটা ধরে নাও, হ্যাঁ অবভিয়াসলি তোমাকে কোনো একটা জায়গা মানে আরবিট্রারি ধরলে হবে না। আমি বললাম এটা এই এন্ড থেকে এই এন্ড পর্যন্ত কতটা, না এল ডিস্টেন্স। তো এল ডিস্টেন্সের মাঝে কোনো একটা জায়গায় ধরো আমি এখানে অ্যাজিউম করলাম যে খুব ছোট্ট একটা থিকনেসের স্ট্রিপ লাইক কনসিডার করলাম। আমি ধরে নিলাম এটা এক্স ডিস্টেন্সে চুজ করা হয়েছে, লেফট এন্ড থেকে এক্স ডিস্টেন্সে চুজ করেছো। কোয়েশ্চেনটা কি, এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি বের করছি। তাহলে ধরে নিলাম এক্স ডিস্টেন্স দূরে গিয়ে ডি এক্স থিকনেসের একটা সেগমেন্ট চুজ করেছি। তাহলে এটা যে একটা ডিস্ক লাইক, এটা তো কীরকম ডিস্ক লাইক একটা সেগমেন্ট ক্রিয়েট হয়েছে না, যার এই ফেস টু ওই ফেসের রেজিস্ট্যান্স বার করছো। তাহলে এর যে রেজিস্ট্যান্স আমি ধরে নিলাম ডি এক্স থিকনেসের, আর এরিয়াটা এ, এখানকার এরিয়া বলছি। তো এরিয়াটা আমি ব্যাপার পরে ডিসকাস করছি, তার আগে আমি বলি এর যে রেজিস্ট্যান্স আসবে কত বলবো না, ডি আর যদি রেজিস্ট্যান্স ধরি তাহলে বলবো কি রো ইন্টু রো হচ্ছে রেজিস্টিভিটি, রো ইন্টু এল বাই এ। এখানে এলটা কোনটা, আগে আমাকে দেখতে হবে কোথা থেকে কোথায় রেজিস্ট্যান্স বের করছি, না এই এন্ড থেকে এই এন্ডের মধ্যে রেজিস্ট্যান্স বের করছি। তাহলে এখানে লেন্থটা হচ্ছে ডিএক্স লেন্থ, আমরা যেটা লেন্থ ভাবি সেটা হচ্ছে ডিএক্স এখানে, বাই এ বলতে পাই ইন্টু আর, এটাকে আমি আর বলি, এখানকার রেডিয়াসটাকে আমি এটাকে আর বললাম, কোনো একটা সার্টেন পজিশনে এক্স ডিস্টেন্সে ওই রেডিয়াসটা আর বললাম, সেটা পাল্টাবে প্রত্যেকটা জায়গায় এই আরটা পাল্টাবে না। এখান থেকে আমি যদি এটা রেডিয়াসটাকে আর বলি তাহলে প্রত্যেকটা জায়গায় এই আরটা পাল্টে যাবে না, যত এন্ডের দিকে যাবে এই রেডিয়াসটা এ থেকে শুরু করে বি পর্যন্ত, রাইট। তাহলে আমি এখানে বলতে পারি ফার্স্টে যে পাই ইন্টু আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার, এটা হচ্ছে ডি আর। এখন একটা জিনিস বলো, এরকম ডি আর যে এলিমেন্ট কনসিডার করলে তার যে রেজিস্ট্যান্স এরকম এন্ড টু এন্ড জয়েন্ট হচ্ছে প্রত্যেকটা সিরিজ কম্বিনেশনের মতো না, এটা ছোটো একটা রেজিস্ট্যান্স যদি ভাবো তাহলে কেমন, এটা একটা ছোটো রেজিস্ট্যান্স, তারপরে আবার একটা ছোটো রেজিস্ট্যান্স, তারপরে আবার একটা রেজিস্ট্যান্স, প্রত্যেকটা এন্ড টু এন্ড জয়েন্ট হয়ে আছে না। আমি যদি কনসিডার করি এরকমভাবে যত ডিস্ক পিস ভাববে প্রত্যেকটা এন্ড টু এন্ড সিরিজ কানেকশান, তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্স আমি, এটা তো ডিসক্রিট ওয়েতে জুড়লে হবে না, এটা ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস প্রসেস। তাহলে আমাকে বলতে হবে যে টোটাল রেজিস্ট্যান্স যেটা হবে আর, সেটা হবে ইন্টিগ্রেশন অফ ডিআর। ইন্টিগ্রেশন অফ ডিআরকে কি লিখতে পারি না, এখানে ডিএক্স রো বাইরে বের করো, রো ইন্টু রো বাই পাই বের করে দিতে পারো, ঠিক আছে, পাই ইন্টু আর স্কোয়ার। কিন্তু এখানে দুটো ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে, আরটাও চেঞ্জ হচ্ছে একটা এন্ড থেকে আরেকটা এন্ডের দিকে, আর এক্সটা তো পাল্টাচ্ছে, এক্সটা তুমি ভ্যারিয়েবল চুজ করেছো। তাহলে এক্সটাকে আমাকে এক্সের উপর ইন্টিগ্রেট যদি করতে হয়, মানে এক্সের লিমিট এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত, তাহলে কমপ্লিট হয়ে যাবে, এলিমেন্টগুলো এখান থেকে নিতে 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 পুরো কমপ্লিট। তো সেটার জন্য আমরা বলছি যে এক্স থেকে এখান থেকে যদি স্টার্ট করা হয়, এই আরটাকে এক্সপ্রেস করো ইন টার্মস অফ এক্স, তাহলে আমার এই আর ভ্যারিয়েবল আর এক্স ভ্যারিয়েবল দুটো ভ্যারিয়েবল আলাদা থাকবে না। আচ্ছা, তার জন্য একটু আমি চেঞ্জ করছি, কীরকম, এইখানে একটা এক্সট্রা জিওমেট্রি তোমাকে দেখাবো, যে এই এনটা আমি মিডল থেকে দেখাচ্ছি, এই এনটা কি বলছো এরকম না, এটা তুমি এ বলছো, এটা পুরোটা বি বলছো, তাহলে এটা কত না বি মাইনাস এ এক্সট্রা পার্টটা, বুঝতে পারলে, এটাকে এ বলছি, তাহলে ওই পার্টটা কতটা, ওই যে ট্রায়াঙ্গুলার শেপের ওপরটা বি মাইনাস এ। তাহলে আমি এটা বলতে পারি যে এইখানে কত দূরে এটা চুজ করেছো, এটাকে তুমি আর বলছো, তাই আর এর ভ্যালু এক্স ডিস্টেন্সে বলছো, তো এক্সটা কোনটা, এখান থেকে এটা ওপর জিওমেট্রি ওই এক্সট্রা পার্টটা ইমাজিন করো, এখান থেকে আমি যদি এটাকে দেখাতাম এই জিনিসটা হতো না, আমি মিডল সেকশন থেকে দেখাচ্ছি, সেন্ট্রাল লাইন থেকে দেখাচ্ছি এটাকে। তাহলে এই যে আরটাকে এক্সের রেসপেক্টে কীভাবে এক্সপ্রেস করছি দেখো না, এখানে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে ট্যান থিটা আমি ডিরেক্টলি বলতে পারি যে ট্যান থিটা ইকুয়ালস টু এটা বাই এটা বি মাইনাস এ বাই, এখান থেকে এটা বড়ো ট্রায়াঙ্গেলের জন্য ট্যান থিটা কত হবে, বি মাইনাস এ, বড়ো ট্রায়াঙ্গেলের জন্য বি মাইনাস এ বাই পুরো লেন্থটা কত না, এখান থেকে এটা এল বলেছি। আবার ওই ট্যান থিটাটাই বলতে পারি ছোটো ট্রায়াঙ্গেলের জন্য, এটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে এক্স, তাহলে আর বাই এক্স আমি ক্যালকুলেট করতে চাইছি কি আর ইন টার্মস অফ এক্স। আচ্ছা, এইটাকে তুমি কে ধরে নাও, এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি বি মাইনাস এ বাই এল, এটা কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি কে ইকুয়ালস টু হচ্ছে আর বাই এক্স, তাহলে আর ইকুয়ালস টু লিখবো কে ইন্টু এক্স, কে এটার ভ্যালু পরে আমি পাঠ করবো, মনে রাখো এটা কে, এটা ছিল এটা, ওকে। তাহলে আর আমার কনভার্ট করা হয়ে গেছে, তাহলে রো ইকুয়ালস টু কত হলো বলো,
এই রো বাই পাই কনস্ট্যান্ট বলে বাইরে বের করো, ডিএক্স থাক ভ্যারিয়েবল, এক্স আর স্কোয়ার, আর ইকুয়াস টু কত লিখলে, আর ইকুয়াস টু কত লিখলে, কে ইন্টু এক্স, কে ইন্টু এক্স, আর হোল স্কোয়ার বলতে হবে না। না, এখানে একটা কনফিউশন হয়ে যাবে, যেটা সেটা হচ্ছে এইখানে আর যেটা ধরেছি দেখো, এই আরটা এই আরের সঙ্গে মিলবে না। এটাকে তুমি কিছু একটা বলো, ওয়াই বলো, ওয়াই। তাহলে আমার কাছে এখানে ওয়াইটা ক্যালকুলেট করে এলো এক্স, এই আর নয়, এটা ওয়াই। তাহলে ওয়াই ইকুয়ালস টু, এটা এসছে ওয়াই ইকুয়ালস টু কে এক্স। দেখো এখানে দেখো, এটা লিখলাম এটা বাই এটা, মানে বি মাইনাস এ বাই এল ইকুয়ালস টু হচ্ছে ওয়াই, ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু ওয়াই মানে এই লেন্থটা আমি বলছি ওয়াই, এটা ইকুয়ালস টু কত হচ্ছে কে এক্স, ওয়াই ইকুয়ালস টু কে এক্স। এইখানটা এই লেন্থটাকে ওয়াই বলছি, এটাকে ওয়াই বলছি। তাহলে ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু এক্স, এক্স হচ্ছে যত দূরে নিয়েছো। এখন তুমি আরটাকে কত লিখবে, পাই বের করে নাও। আর ইকুয়ালস টু আমি কত লিখতে পারি, দেখো উপরে দেখো, আর ইকুয়ালস টু হচ্ছে এটাকে তুমি যদি ওয়াই বলো, তাহলে এ তো আছেই, এ প্লাস ওয়াই হবে না, এটা তো এ, এখান থেকে এটা তো এ, তাহলে এ প্লাস ওয়াই, রাইট। তাহলে এখানকার রেডিয়াস যেটা বলছো সেটা হচ্ছে আর ইকুয়ালস টু এ প্লাস ওয়াই, ওয়াই ভ্যালু ডিরেক্ট লিখে দিই, তাহলে আর ইকুয়ালস টু কি লিখছো, এ প্লাস ওয়াই, মানে এ প্লাস কে এক্স, এ প্লাস কে এক্স এর হোল স্কোয়ার, রাইট। তাহলে এবার রো বাই পাই কনস্ট্যান্ট বলে বাইরে বের করো। এটা কি বের করছি, রেজিস্ট্যান্স। ইন্টিগ্রেট করবো কিসে, এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেট করছো, তো এক্সের লিমিট কোথায়, 0 টু এল, একদম লেফট হ্যান্ড থেকে স্টার্ট করে রাইট হ্যান্ড পর্যন্ত হলেই হয়ে যাবে। কিন্তু এখানে ইন্টিগ্রেশন দেখো, এক্স ভ্যারিয়েবলটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। তোমরা এটা ইন্টিগ্রেশন অলরেডি শিখে গেছো, এই ফাংশন যেটা চেঞ্জ করা হয়। এরকম ফাংশন হলে আমরা কি বললাম দেখো, সাপোজ এটাকে সাপোজ কনভার্ট করছি ভ্যারিয়েবলে, আমি এ প্লাস কে এক্সটাকে জেড ধরলাম। এটা যদি অ্যাজিউম করি লেট, তাহলে কি লিখতে পারি, ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 প্লাস কে ইন্টু ডিএক্স ইকুয়াস টু ডিজেড লিখতে পারি। তাহলে ডিএক্স, কে ডিএক্স ইকুয়াস টু ডিজেড, ভ্যালু পুট করি, রো বাই পাই ইন্টু ডিএক্স, ডিএক্স ইকুয়াস টু কি লিখতে পারি, ডিজেড বাই কে। আর এটা পুরোটাকে জেড বলেছো না, তাহলে জেড স্কোয়ার ইন্টিগ্রেশন ইকুয়াস টু কি দাঁড়ালো, এখান থেকে না রো বাই পাই কে আর ডিজেড বাই জেড স্কোয়ার। এখন জেডের ওই রেঞ্জ ট্রান্সফার করতে হবে না, লিমিট। দেখো জেড ইকুয়াস টু এটা লিখেছো, জেড ইকুয়াস টু এটা অ্যাজিউম করেছি। তাহলে এক্স আর জেড, এক্সের ভ্যালু ফার্স্টে কত ছিল, এক্সের ভ্যালু 0, তাহলে জেডের ভ্যালু, এক্সের ভ্যালু 0 পুট করলে কত, জেডের ভ্যালু এ আসবে। ইন্টিগ্রেশন বুঝতে পারছো কী করতে চাইছি, ফাংশন চেঞ্জ করলে অথবা অটোমেটিক্যালি তোমার এটাও রেঞ্জটাও চেঞ্জ ডিমান্ড করবে। তাহলে এখানে তোমার এক্সের ভ্যালু এল পুট করো, কত হলো না এ প্লাস কে এল, কে ইন্টু এল, এ প্লাস কে এল। তাহলে লিমিট অফ জেড কত হলো না এ টু এ প্লাস কে এল, এ টু এ প্লাস কে এল। চলো তাহলে এটার থেকে হলো রো বাই পাই ইন্টু কে, এটা ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার কত হয়, -1 বাই জেড, -1 বাই জেড, লিমিট ফ্রম এ টু এ প্লাস কে এল, কী আসবে এখান থেকে রো বাই পাই কে। এটা আপার লিমিট না বসিয়ে মাইনাসটাকে অ্যাবজর্ব করানোর জন্য ফার্স্ট লোয়ার লিমিট করে নাও, 1 বাই এ মাইনাস 1 বাই এ প্লাস কে এল, কী হলো রো বাই পাই কে, ওপরে আসবে এ প্লাস কে এল মাইনাস এ, মানে জাস্ট কে এল আসবে, আর নিচে আসবে এ ইন্টু এ প্লাস কে এল, কত এলো রো বাই পাই কে, কে কে কেটে যাবে না একটা, তাহলে রো বাই পাই রো এল করে দাও। আর এখানে আচ্ছা এইটাকে চেঞ্জ করতে পারতাম অবশ্য, ঠিক আছে এখানে চেঞ্জ করে দিচ্ছি, ইন্টু কত হচ্ছে 1 বাই এ, আর এখানে আছে কত এ প্লাস কে এল, কত কেটা কোথায় ধরেছিলাম বলো তো, কে ইকুয়ালস টু এই যে
বি মাইনাস এ বাই এলটাকে কে ধরেছিলাম, তাহলে কে এল কত, কে এল ইকুয়ালস টু লিখতে পারি বি কে মানে বি মাইনাস এ বাই এল ইন্টু এল, জাস্ট বি মাইনাস এ। তাহলে কে এল মানে বি মাইনাস এ, ভ্যালু পুট করে দাও, প্লাস বি মাইনাস এ, কী দাঁড়ালো, আর রেজিস্ট্যান্স ইকুয়ালস টু এখান থেকে এ এ কেটে যাবে, আর ইকুয়ালস টু রো এল বাই পাই এ বি, রো এল বাই পাই এ বি। একটু টাফ ছিল, ইন্টিগ্রেট করেই করতে হবে এখানে, এটা একটু কনভেনশনাল কোশ্চেন, মানে হামেশা দেখা যায় এখানে ওখানে, বসে আসার চান্স যদিও একটু কম, তাও করে রাখতে পারো দেখতে পেলে। যেটা বললাম যে এখানে নন ফর্ম ক্রস সেকশনগুলো প্রত্যেকটা স্ট্রিপে স্ট্রিপে কাটলাম, বাট এগুলো এই স্ট্রিপগুলো কেমন শেপের হয়ে গেলো, একটা ছোটো ছোটো ডিস্ক, এটা তো সলিড মেটেরিয়াল, এটা একটা ডিস্ক, এরিয়া ক্রস সেকশনটা এ ধরলাম যেটা চেঞ্জ হচ্ছে, তাহলে এটাকে থিকনেস অ্যান্ড এরিয়া ক্রস সেকশন রিলেট করে একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে কনভার্ট করলাম, দেন ইন্টিগ্রেট করে এটা। এখন এইটার উপর একটা কোশ্চেন আমি অ্যাড করছি, সাপোজ তোমাকে কনসিডার করে নেওয়া হলো যে এই এন্ডে, এটা তো নন ইউনিফর্ম ক্রস সেকশন, এই এন্ডের ক্রস সেকশন আর এই এন্ডের ক্রস সেকশন ডিফারেন্ট। সাপোজ এই এন্ডের ক্রস সেকশন কত বলেছি না, এ রেডিয়াসের মানে পাই এ স্কোয়ার হবে, এই এন্ডের ক্রস সেকশন কত, রেডিয়াস হচ্ছে বি, তাহলে পাই বি স্কোয়ার হবে। তাহলে এ আর বি রেডিয়াসের এই যে দুটো এন্ডের যদি আমি রেডিয়াস বলি, তাহলে সেটার জন্য আমি কি বলতে পারি, এইখানে একটা যদি ওই ডিস্ক ভাবি, এন্ডের ডিস্ক, হ্যাঁ কোশ্চেনটা বলে দিই, এইখানে কোশ্চেন করা হচ্ছে যে ড্রিফট ভেলোসিটি কি ডিফার করবে, যদি বলা হয় যে এর ভেতর দিয়ে যখন একটা মানে সিম্পল এর এন্ডে একটা কন্ডাক্টার কানেক্ট করলে, মানে একটা ব্যাটারি কানেক্ট করে দিলে, এরকম একটা শেপের কন্ডাক্টার আছে যাতে ব্যাটারি কানেক্ট করে দিলে, ভি ভোল্টে ব্যাটারি কানেক্ট করলে তাহলে কারেন্ট ফ্লো করবে। এখন কথাটা হচ্ছে এই যে ভি ভোল্টে ব্যাটারি কানেক্ট করলে তার জন্য কারেন্ট ফ্লো করবে, এইটাতে এই কন্ডাক্টরের ভেতর দিয়ে ইলেকট্রনগুলোর যে ড্রিফট ভেলোসিটি, মানে এফেক্টিভ যে ভেলোসিটি আমরা কনসিডার করি, অলরেডি এটা অনেক থিওরিতে ডিটেল ডিসকাস হয়েছে, এই ড্রিফট ভেলোসিটি ভ্যালু কি থ্রু আউট দ্য কন্ডাক্টর সেম থাকবে, ওটা আমার কোশ্চেন। বা যদি আনইকুয়াল হয় তাহলে কেমনভাবে ডিফার করবে, আমাকে সাপোজ বললো যে ভি ড্রিফট ভেলোসিটি এই ওয়ান এন্ড আর টু এন্ড এটাতে কেমন ডিফার করবে, বা আমাকে যদি বুঝতেই পারছি অবভিয়াসলি ডিফার করবেই, তাহলে আমি সাপোজ বললাম ভিডি অ্যাট ওয়ান এন্ড ভিডি অ্যাট টু এন্ড, এটা আমি ক্যালকুলেট করতে বলছি ড্রিফট ভেলোসিটি রেশিও এই লাস্ট এন্ডের দিকে, মানে অবভিয়াসলি ইলেকট্রনগুলো থ্রু আউট দ্য কন্ডাক্টর মুভ করছে, কিন্তু লাস্ট এইখানে সবচেয়ে একরকম ভেলোসিটি হবে আর এখানে একরকম, এই যে লাস্ট দুটো এন্ডের মধ্যে ড্রিফট ভেলোসিটি রেশিও বলছি। তাহলে খুব ইজি ওয়েতে যদি ভাবতে চাই তাহলে সিম্পল বলতে পারি এই যে পোটেন্সিয়ালটা এর ক্রসে অ্যাপ্লাই হয়েছে পুরোটা, কিন্তু একটা জিনিস দেখো যে এইখানে আমি যদি এগুলোকে ডিস্ক ডিস্ক ভাবি, মানে ছোটো ছোটো সেগমেন্টে এইরকমভাবে কাটি, তাহলে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট রেজিস্ট্যান্সের সেগমেন্ট আসবে। তুমি আমাকে আগে এটা বলো যে এই এন্ডের রেসপেক্টে এই এন্ড যদি কনসিডার করি তাহলে এরিয়া বেশি, এখানকার এরিয়া যা হবে সেই রেসপেক্টে এটার এরিয়া অনেক কম হবে না, এই এরিয়াটা বেশি হবে যে কারণে রেজিস্ট্যান্সটা কম হবে। সেম থিকনেসের আমি ধরে নিলাম ইউনিট থিকনেসের একটা রেজিস্টার বললে, ইউনিট থিকনেসের একটা ডিস্ক লাইক কনসিডার করলে, এটা ওয়ান থিকনেস, এখানে এরকমভাবে, এখানেও সেম লজিকে এটা ওয়ান থিকনেসের ডিস্ক লাইক কনসিডার করলে, তাহলে সেখানেও যদি আমি থিকনেস ওয়ান একটা কনসিডার করে নিই, এটার এরিয়া কত পাই এ স্কোয়ার, এই এন্ডের এরিয়া কত পাই বি স্কোয়ার, তাহলে আমি বলতে পারি যে এই এন্ড আর এই এন্ডের মধ্যে ইউনিট সেগমেন্টের যে রেজিস্ট্যান্স অবভিয়াসলি এটা কম হবে কারণ এরিয়া বেশি। আমি যদি ওয়ান সেগমেন্ট বলি, এই এন্ডের দিকে পার ইউনিট লেন্থে যে রেজিস্ট্যান্স, এই এন্ডে পার ইউনিট লেন্থে যে রেজিস্ট্যান্স সেটা কত হবে, আর ওয়ান যদি বলি এই এন্ডে পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স যদি বলি কত না, রো ইন্টু এল বাই এ, এল কত নিয়েছো ওয়ান বাই, এটা স্মল আর বলো, স্মল আর ওয়ান পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স অ্যাট লেফট হ্যান্ড বলছি, বাই কত পাই এ স্কোয়ার নিয়ারলি ধরে নাও, আর ওই এন্ডে যদি বলি আর টু, সেটা কেমন রো ইন্টু ওয়ান লেন্থ, ওখানেও একটা ওয়ান লেন্থের সেকশন কনসিডার করেছে পাই ইন্টু বি স্কোয়ার। তাহলে দুটো রেজিস্ট্যান্সের রেশিও কেমন ইনভার্সলি হয়ে যাচ্ছে না, এরিয়ার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে রেডিয়াস কম যেখানে সেখানে রেজিস্ট্যান্স বেশি হবে ইউনিট লেন্থের, হয়ে গেল এইখানে রেজিস্ট্যান্স কম, এই এন্ডের দিকে রেজিস্ট্যান্স বেশি। তাহলে একটা জিনিস বলো, কারেন্ট তো থ্রু আউট দ্য কন্ডাক্টর সেম ফ্লো করবে, তাহলে কারেন্ট যদি সেম ফ্লো করে তাহলে আই ইন্টু আর, এখানকার পোটেন্সিয়াল ড্রপ আর এখানকার পোটেন্সিয়াল ড্রপ কনফিউশন হয়ে যাবে। আচ্ছা এমনিতে বলো ইলেকট্রিক ফিল্ড কি থ্রু আউট দ্য কন্ডাক্টর সেম হবে,
ইলেকট্রিক ফিল্ড থ্রু আউট দ্য কন্ডাক্টর কি সেম হবে? সেটা বোঝার জন্য আমাকে বলতে হবে পার ইউনিট লেন্থে পোটেনশিয়াল ডিফারেন্স কীরকম। তাহলে এমনিতেই যদি ভাবি পার ইউনিট লেন্থে পোটেনশিয়াল ডিফারেন্স এই এন্ডে কেমন না, এই এন্ডে পার ইউনিট লেন্থে যদি পোটেনশিয়াল ডিফারেন্স ভাবা হয় তাহলে ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স ইনটু কি আর বললেই পোটেনশিয়াল ডিফারেন্স বেরিয়ে যাবে না। ভি ইকুয়ালস টু কী লিখি বলো, ভি ইকুয়ালস টু লিখি আই ইন্টু আর, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু আই ইন্টু রেজিস্ট্যান্স। থ্রু আউট দ্য কন্ডাক্টর সেম কারেন্ট ফ্লো করবে, তাহলে সেম কারেন্ট যদি ফ্লো করে এই এন্ডের যে পোটেনশিয়াল পার ইউনিট লেন্থে পোটেনশিয়ালকে আমরা কী বলি না ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই এন্ডে যে ইলেকট্রিক ফিল্ড সেটা হবে কি পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ। তাহলে ওয়ান লেন্থের ডিসকাশনই চলছে, কোনো প্রবলেম নেই, পোটেনশিয়াল ডিফারেন্সটাকেই ইলেকট্রিক ফিল্ড বলবো। তাহলে লেফট হ্যান্ডে ইলেকট্রিক ফিল্ডটাকে E1 বললাম, রাইট হ্যান্ডে ইলেকট্রিক ফিল্ডটাকে E2 বললাম। তাহলে E1 E2 রেশিও কত বলবো বলো, কারেন্টটা সেম ফ্লো করছে। তাহলে এই এন্ডে পার ইউনিট লেন্থে যে রেজিস্ট্যান্স বলছো সেটাকে স্মল r1 বলে দাও, আর ওই এন্ডে যে এখন লিখলাম এটাকে স্মল r2 বলে দাও। তাহলে রেজিস্ট্যান্সের যেরকম রেশিও সেটা হবে পোটেনশিয়ালের রেশিও, করসপন্ডিংলি ওয়ান লেন্থে পোটেনশিয়াল বলছো বলে ইলেকট্রিক ফিল্ড বলতে পারি। তাহলে ইলেকট্রিক ফিল্ডের রেশিও আমি বলতে পারি কি E1/E2 ইকুয়ালস টু এই যে R1/R2, মানে কি হলো ডিরেক্টলি লিখবো ইনভার্সলি প্রপোর্শনাল টু এটা রেডিয়াস স্কোয়ার। এগুলো কি বলছি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, এই এন্ডে পার ইউনিট লেন্থ রেজিস্ট্যান্স, এই এন্ডে পার ইউনিট লেন্থ রেজিস্ট্যান্স। কিসের জন্য বের করছি না এই এন্ডের দিকে ইলেকট্রিক ফিল্ড কেমন, এই এন্ডের দিকে ইলেকট্রিক ফিল্ড কেমন। তাহলে এটা যদি আমি বলি তাহলে বলবো B²/A², B²/A² কি ইলেকট্রিক ফিল্ড অ্যাট এন্ড 1, ইলেকট্রিক ফিল্ড অ্যাট এন্ড 2, এক্সট্রিম লেফট এন্ডে ইলেকট্রিক ফিল্ড, এক্সট্রিম রাইট এন্ডে ইলেকট্রিক ফিল্ড, দুটো রেশিও কী হলো না B²/A²। এখন খুব সিম্পল লজিক, ড্রিফট ভেলোসিটি আমরা কি জানি না VD ইকুয়ালস টু কী ছিল E টাউ বাই এম ই টাউ বাই এম। তাহলে সেম মেটেরিয়াল সেম টেম্পারেচার সব কিছু সেম আছে, তাহলে আমি বলতে পারি VD প্রপোর্শনাল টু E, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে প্রপোর্শনাল। VD যদি প্রপোর্শনাল টু E হয় তাহলে E1/E2 কী হবে VD1/VD2, তাহলে VD1/VD2 ইকুয়ালস টু বলতে পারি B²/A²। তাহলে আমি বলতে পারি ড্রিফট ভেলোসিটি রেশিও হচ্ছে দুটো এন্ডে ক্রস সেকশনাল এরিয়া রেশিও, ক্রস সেকশনাল এরিয়া নয় রেডিয়াসের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, যেটা বলো ইনভার্সলি ওয়ান এন্ডে B², টু এন্ডে A², মানে যেখানে এরিয়া ক্রস সেকশন যত বেশি হবে সেম কন্ডাক্টর যদি হয় এরিয়া অফ ক্রস সেকশন যত বেশি ড্রিফট ভেলোসিটি তত কম। ইনভার্সলি প্রপোর্শনাল বললে যে এই যে ই প্রপোর্শনাল টু কী দেখলে, ই প্রপোর্শনাল টু আমি এখান থেকে কনক্লুড করতে পারি ই প্রপোর্শনাল টু 1/, এটা রেডিয়াস স্কোয়ার R² বলো বা যা বলো R², এটা রেডিয়াস বলছি, এখন আমি রেডিয়াস বলছি, আর করসপন্ডিংলি আমি বলবো ড্রিফট ভেলোসিটি প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড, মানে ড্রিফট ভেলোসিটি প্রপোর্শনাল টু 1/R²। একটা সিঙ্গেল কন্ডাক্টরের যেখানে এরিয়া অফ ক্রস সেকশন যত বেশি, একই কন্ডাক্টর কন্টিনিউয়াস যদি হয় তাহলে যেখানকার এরিয়া অফ ক্রস সেকশন মানে রেডিয়াস যত বেশি হবে ইলেকট্রিক ফিল্ড তত কম হবে, স্কোয়ারই কম হবে, আর সেম ওইতে ড্রিফট ভেলোসিটিটাও ইনভার্সলি মানে কম হবে। লাস্ট একটা কোশ্চেন করছি দেখো, সাপোজ বলছি যে কোনো একটা ফিউজ ওয়্যারে কী হয় না কারেন্ট বেশি ফ্লো করলে বার্ন করে যায়, মানে হিট প্রডিউস হয়ে ওটা মেল্ট করে যায়, এটা তো ফিউজ ওয়্যারের কাজ, সার্কিটকে ডিসকানেক্ট করে দেওয়া। তো এখন বলছি সাপোজ কনসিডার করে নাও যে একটা ফিউজ ওয়্যারের ক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করলে যখন বার্ন করে যায় তাহলে কী করতে হবে, বেশি কারেন্টের ক্ষেত্রে কী হয় মোটা ফিউজ ওয়্যার ইউজ করা হয় যে কিনা বেশি কারেন্ট টলারেট করতে পারে, রাইট। তাহলে যত বেশি মোটা ওয়্যার নেব বেশি কারেন্টটা ও অ্যালাউ করবে, মানে ম্যাক্সিমাম কারেন্টটা পর্যন্ত ম্যাক্সিমাম কারেন্টটা ফ্লো করতে, বেশি হায়ার কারেন্ট ফ্লো করতে পারবে যত মোটা ফিউজ ওয়্যার নেব। তাহলে আমি বলছি যে বার্ন করে যাওয়ার আগে লাস্ট যে কারেন্ট মানে একদম ডেঞ্জারাস যে সিচুয়েশনে কারেন্টটা ফ্লো করছে, মানে আমি বেসিক্যালি বলছি ম্যাক্সিমাম কারেন্টটা কতটা ফ্লো করতে পারে একটা ওয়্যারের ভেতর দিয়ে, সেটা কিসের উপর ডিপেন্ড করবে না কতটা থিকনেস তার উপর ডিপেন্ড করবে, মানে কতটা রেডিয়াস, যত বেশি ক্রস সেকশানে যত মোটা ওয়্যার নেবো যত সরু ওয়্যার নেবো সেটার উপর ডিপেন্ড করবে না যে ও কতটা বেশি হিট প্রডিউস করে, যত মোটা ওয়্যার নেবো তত রেজিস্ট্যান্স কম হবে, তত বেশি মানে কম হিটিং হবে, কম রেজিস্ট্যান্স কম হিটিং মানে আমি বলতে পারি অনেকটা হাই কারেন্ট টলারেট করতে পারবে। তো এখানে আমরা বলছি যে যদি আমাকে ফ্যাক্টর বলা হয় যে কতটা কারেন্ট টলারেট করতে পারবে একটা কন্ডাক্টর, সেটা রেডিয়াসের উপর কীভাবে ডিপেন্ড করবে। খুব সিম্পল, আমাকে যদি এটা বলা হয় যে
নর্মাল স্টেডি স্টেটে কী হয়, ও যখন মানে বার্ন আউট হচ্ছে না, জাস্ট আগের মোমেন্টে, তাহলে আমি বলতে পারি ও যতটা হিট প্রডিউস করছে সেটা জাস্ট আউটার সারফেস দিয়ে বেরিয়ে যাচ্ছে, সারফেস দিয়ে রেডিয়েট করে যাচ্ছে, এটা দিয়ে যখন কারেন্ট ফ্লো করছে এরকমভাবে, তাহলে গা দিয়ে এরকম হিটগুলো বেরিয়ে যাচ্ছে না। আর ঠিক যেই রেটে হিট প্রডিউস হচ্ছে সেই রেটে যদি বের করে দিতে পারে তাহলে সেফ, নাহলে ফিউজ হয়ে যাবে। তাহলে কনসেপ্টটা এরকম যে স্টেডি স্টেটে মানে সেফ সিচুয়েশানে যখন বলছি, মানে নর্মাল সিচুয়েশানে ম্যাক্সিমাম কারেন্ট যখন টলারেট করবে তখন বলবো কি স্টেডি স্টেটে, বলো স্টেডি স্টেটে, এটা আমি বলতে পারি অ্যাট স্টেডি স্টেট কি না হিট প্রডিউস, এইচ প্রডিউস ইকুয়ালস টু হিট রেডিয়েটেড। হিট প্রডিউস কত না আই স্কোয়ার ইন্টু আর রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কত হিট রেডিয়েটেড। হিট রেডিয়েটেড কিসের উপর ডিপেন্ড করবে, যত বেশি এরিয়া পাবে, যেহেতু ওয়াল দিয়ে হিটগুলো রেডিয়েটেড হয় না, তাহলে ওয়ালের এরিয়া যত বেশি হবে তত বেশি হিট রেডিয়েট করতে পারবে। তাহলে সিম্পল আমি বলতে পারি যে কোনো একটা বডি থেকে হিট রেডিয়েশনের রেট কিসের উপর ডিপেন্ড করবে না একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর কে সাপোজ বলছি ইন্টু জাস্ট এরিয়া, সারফেস এরিয়া, কিন্তু এটাকে মাথায় রাখ, সারফেস এরিয়া অফ দ্য কন্ডাক্টর, এরিয়া অফ ক্রস সেকশন বলছি না, সারফেস এরিয়া অফ দ্য কন্ডাক্টর, যেখান থেকে কিনা হিটটা রেডিয়েটেড হবে, রাইট। তাহলে আমি যদি সিলিন্ড্রিক্যাল ওয়্যার ধরে নিই তার কেসে আমি কী কনসিডার করতে পারি না আই স্কোয়ার ইন্টু আর, এটা কিন্তু কি রেজিস্ট্যান্স বলছো, তো রেজিস্ট্যান্স মানে কি লিখতে পারি রো ইন্টু এল বাই এ, এটা আই স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স বলতে এটা বলতে পারি এ বলতে কিন্তু মাথায় রাখতে হবে পাই ইন্টু আর রেডিয়াস স্কোয়ার বলে দিই, কারণ এই এর সঙ্গে গুলিয়ে যাবে। এটা কি একদম ওয়ালের সারফেস এরিয়া বলছি, তাহলে কে ইন্টু এটার এটা কত সিলিন্ড্রিক্যাল শেপ যদি বলো সারফেস এরিয়া কত হবে পাই আর স্কোয়ার ইন্টু এল বলবে, এল লেন্থের কন্ডাক্টরের, এটা সিলিন্ড্রিক্যাল শেপ, তাহলে সিলিন্ড্রিক্যাল ওয়ালের এরিয়া কত হবে পাই আর স্কোয়ার ইন্টু এল, এল কেটে দাও, তাহলে আই গিয়ে বাকি সব ফ্যাক্টর কনস্ট্যান্ট আছে। দেখো আই স্কোয়ার প্রপোর্শনালটি কী পাচ্ছ, সরি এটা ওয়ালের এরিয়া কত হবে 2 পাই আর এল, সিলিন্ডারের সারফেস এরিয়া পাচ্ছি 2 পাই আর এল, তাহলে আই স্কোয়ার ইকুয়ালস টু বাকি সব কনস্ট্যান্ট করে একটা সি ইন্টু আর হবে 213 আর কিউব। তাহলে আমি ডিরেক্টলি বলতে পারি আই ম্যাক্সিমাম কারেন্ট যেটা টলারেট করতে পারি প্রপোর্শনাল টু আর টু দ্য পাওয়ার 3/2, ম্যাক্সিমাম কারেন্ট যেটা টলারেট করতে পারে প্রপোর্শনাল টু কারেন্ট টু রেডিয়াসের টু দ্য পাওয়ার রেডিয়াস অফ ক্রস সেকশন, যেটা কতটা ক্রস সেকশনের রেডিয়াস তুমি চুজ করেছো আর সেটার সঙ্গে 3/2 ডিপেন্ড করছে, রাইট। এই যে এটা রাইট, বোঝা গেছে। কি বললাম যে রেটে কারেন্ট প্রডিউস হবে স্টেডি স্টেটে, মানে ও যদি সেফ থাকতে চায় অতটা রেটে ওকে রেডিয়েট করে দিতে হবে। এখন হিট প্রডিউস কত না স্কোয়ার আর হচ্ছে রেজিস্ট্যান্স, আর হিট রেডিয়েটেড কত না প্রপোর্শনাল টু একটা কনস্ট্যান্ট ইন্টু সারফেস এরিয়া, সারফেস এরিয়া বলতে কন্ডাক্টরটা পুরো ওয়ালের এরিয়া কতটা, এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ, তাহলে ওয়ালের এরিয়া কত না 2 পাই আর বাউন্ডারি ইন্টু এইচ করলে আমি সারফেস এরিয়া সিলিন্ডারে পাই 2 পাই আর এইচ, সেখান থেকে বাকি ফ্যাক্টরগুলো কনস্ট্যান্ট রাখলে এটা।